সারিম পুরো আকাশ থেকে পড়ল। তার ঘুম ঘুম চোখ দুটো গোল গোল হয়ে গেল। বলল, বউ, মানে কি এর? এইমাত্র না তুমি এত মিষ্টি মিষ্টি কথা বললে, স্বামী করলে। অরি খাতাটা বুকে জড়িয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, ওই মিষ্টি কথা ছিল আপনার মতো একটা জল্লাদকে সোজা করার ঔষধ। কি ভেবেছিলেন আপনি কাল রাতে আমার এত কষ্টের নোটগুলো পুড়িয়ে দিয়ে আপনি শান্তিতে ঘুমাবেন আর আমি বসে বসে কাঁদবো? অরি না অত কাঁচা মেয়ে নয়, হ্যাঁ। যে হাত দিয়ে আমার নোট পুড়িয়েছেন সেই হাত দিয়েই আজ আপনার পুরো নোট লিখিয়েছিলাম আমি, হিসেব বরাবর। ঠিক আছে না? সারিম সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পিঠের ব্যথায় সে আহ করে উঠল। সে স্তম্ভিত হয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ অভিনয় করছিলে আমাকে দিয়ে খাটিয়ে নেওয়ার জন্য? অরি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, অবশ্যই। আপনার এই ফালতু রোমান্টিকতার জন্য আমার পড়াশোনার 12টা বাজছিল। এখন যান, নিজের রুমে গিয়ে ঘুমান। আমার পড়াশোনা একদম ডিস্টার্ব করা আপনার একটা মারাত্মক বাজে অভ্যাস হয়ে গেছে। চললাম আমি আমার রুমে পড়তে। সারিম সোফায় ধপ করে বসে পড়ল। তার প্রেমিক মনটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে অরির দিকে তাকিয়ে অত্যন্ত করুণ, আবেগী আর অভিমানী গলায় বলল, বউ, আমার এত ভালোবাসা এত ত্যাগ তোমার নজরে পড়ছে না? তোমার মনটা আসলে কি দিয়ে জোড়া লাগানো বলো তো? এটা একটু গলে না আমার জন্য? আমি সারাদিন খাটুনে খেটে এসেও তোমার জন্য মাঝরাতে পুরো খাতা লিখে দিলাম, আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? তোমার এই মন কি কখনো গলবে না? অরি দরজার হ্যান্ডেল ধরে পেছনে ফিরে তাকালো। ঠোঁট উল্টে এক চরম তাচ্ছিল্যের উত্তর দিল, এই মন কোনোদিনও গলবে না, কারণ এটা অরি আনোয়ার সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়েছে। সরি মৃধা, আপনার এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। বইয়ের মুখে এমন অদ্ভুত উদ্ভট আর মারমার কাটকাট উত্তর শুনে সারিম পুরো হাঁ হয়ে গেল। বেচারা হাসবে না কাঁদবে নাকি নিজের কপাল চাপড়াবে তা বুঝতে পারল না। আনোয়ার সিমেন্ট দিয়ে মন জোড়া লাগানো, এই মেয়ে আসলেই এক পিস। সারিম নিজের অবশ হয়ে যাওয়া আঙ্গুলগুলো একটু চটকে নিয়ে ব্যথার চোটে একটা তাচ্ছিল্যের বলল, বাহ চন্দ্রিমা, বাহ। আনোর সিমেন্ট বলি, এমন কম দামের লোকাল সিমেন্ট দিয়ে মন জোড়া না লাগিয়ে যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো সিমেন্ট যেমন শাহ স্পেশাল বা স্ক্যান সিমেন্ট নিয়েও লাগাতে তাহলে একটু ভরসা করা যেত। এখন তো দেখছি এই পচা সিমেন্টের ডেট দুদিনেই খতম হবে। সারিম সোফায় গায়ে এলিয়ে দিয়ে একটু চোখ টিপে হেসে বলল, লিখে রাখো বউ, মৃধাবের শারিমের ভালোবাসা যে উত্তাপ, তাদের সস্তা আনোর সিমেন্ট দুদিনে ফেটে চৌচির হয়ে যাবে। আর তখন শারিমের জন্য অরির মন গলতে গলতে একদম মুতলিয়ে পড়বে। তখন কিন্তু আমি আর এই খাতা লিখে দেব না, বলে রাখলাম। অরি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সারিমকে একটা ভেঙচি কেটে নিজের কষ্টের উদ্ধার হওয়া নোটবুকটা বুকে চেপে ধরে সে সগর্বে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আর ঘরের ভেতরে সোফায় শুয়ে সারিম নিজের ব্যথার চোটে অবশ হাতটার দিকে তাকালো। তারপর ছাদের দিকে তাকিয়ে এক চিলতে হেসে বিড়বিড় করে বলল, তুমি সত্যি একটা আস্ত পাগল, কিন্তু এই পাগলিটাকে যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। নিজের রুমে পা রাখতে অরি দীর্ঘশ্বাসের সঙ্গে এক বুক ক্লান্তি বেরিয়ে এলো। ঘরে নরম আলোয় চোখ পড়তে সে দেখল জেবা বই খাতা একপাশে ঠেলে দিয়ে খাটের উপর আড়াআড়ি ভাবে পড়ে অঘরে ঘুমোচ্ছে। পড়াশোনার বিন্দু মাত্র নামগন্ধ নেই সেখানে। অরি নিজের পরনের হালকা কালো সুতি শাড়িটার দিকে তাকিয়ে চরম বিরক্তিতে মুখটা কুঁচকে ফেলল। শাড়ির কুচিগুলো সামলাতে গিয়ে ওর মেজাজটা আরও চটে গেল। মনে মনে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের ওপর ওর প্রচণ্ড রাগ হতে লাগলো। আজ সন্ধ্যায় পড়া না এগিয়ে ও যখন ইন্টারনেটে সার্চ করছিল কিভাবে স্বামীকে বশ করে নিজের কাজ করিয়ে নেওয়া যায়, তখন চতুর এআই তাকে বুদ্ধি দিয়েছিল স্বামীকে শাড়ি পরে চমকে দিন। তার সামনে গিয়ে একটু সোহাগ ও ভালোবাসা দেখালে সে গলে জল হয়ে যাবে এবং আপনার সব আবদার এক নিমিষে পূরণ করে দিবে। কিন্তু অরির কাছে এখন পুরো বিষয়টাই একটা মস্ত বড় আকাম বুদ্ধি বলে মনে হলো। সারিমকে শাড়ি পরে দেখানোর পর তার মধ্যে এমন কোনো বিশেষ বা জাদুকরী প্রতিক্রিয়া তো দেখেইনি। উল্টো সারিম শিয়াল মুরগির উদ্ভট ভালোবাসার সংজ্ঞা দিয়ে ওকে জ্বালিয়েছে। যদিও নোটগুলো উদ্ধার হয়েছে, কিন্তু এই ভারী শাড়ি পরে থাকার ঝক্কি আরও নিতে পারছে না। ধুর, যত সব ফালতু এআই এর ফালতু বুদ্ধি। ওটা কি আর সারিমের মতো জল্লাদের ওপর কাজ করে নাকি?
বিড়বিড় করে অরি আলমারি থেকে আরামদায়ক একটা শার্ট আর ঢিলেঢালা প্লাজো বের করে নিল। বাথরুমে গিয়ে দ্রুত শাড়িটা বদলে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদামি চুলগুলো একটা হাত খোপা করে বেঁধে নিজের কষ্টার্জিত সেই কেমিস্ট্রির নতুন খাতা আর কিছু প্রয়োজনীয় বই হাতে তুলে নিল। যেভাবে ঘুমোচ্ছে এই রুমে বসে পড়া সম্ভব নয়, নয়তো দেখা যাবে ওর পড়ার আওয়াজে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটবে। তাই ও সিদ্ধান্ত নিল দোতলা লাইব্রেরি রুমে গিয়ে বাকি রাতটুকু পড়াশোনা করবে। কথা মতো বই খাতা বুকে চেপে অরি সিঁড়ি বেয়ে দোতলায় নেমে এলো। করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ প্রধান ফটকের খটখট শব্দে অরির পায়ের গতি থমকে গেল। ঘড়িতে তখন ভোর 4:30 ছুঁই ছুঁই। এই শেষ রাতে কে এলো? অরি উকি দিয়ে দেখলো আরিশান মৃধা ধীর পায়ে ভেতরে প্রবেশ করছেন। ওনার অবয়ব দেখে অরির বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। আরিশান মৃধার চোখ মুখ প্রচণ্ড শক্ত, চোখের কোণগুলো রক্তবর্ণ হয়ে লাল হয়ে আছে। ওনার চওড়া কপালে ক্লান্তির চেয়েও বেশি এক গভীর মানসিক ট্রমার স্পষ্ট ছাপ। যে মানুষটা সবসময় মেরুদণ্ড সোজা করে গম্ভীর আর আভিজাত্য নিয়ে চলেন, আজ ওনাকে দেখে মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওনার সমস্ত শক্তি শুষে নিয়েছে। বাবার এমন বিপর্যস্ত অবস্থা দেখে অরি খুব কষ্ট হলো। বুকের ভেতর এক তীব্র অপরাধ বোধ এসে ওকে গ্রাস করলো। কিছুক্ষণের জন্য ওর নিজের কাছে মনে হতে লাগলো জেবার সঙ্গে বাবাকে এভাবে জোর করে বিয়েটা না দিলেই বোধহয় ভালো হতো। হয়তো এই অসম জবরদস্তিমূলক বিয়ের ধকল আর সমাজের চাপটাই ওনার এই অবস্থার জন্য দায়ী। অরি নিজের অপরাধ বোধ কাটিয়ে ধীর পায়ে আরিশান মৃধার দিকে এগিয়ে গেল। ওনার হাতটা ছুঁয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় আরিশান মৃধা নিজের ডান হাতটা বাতাসে তুলে অরিকে মাঝপথেই থামিয়ে দিলেন। ওনার সে হাত তোলার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত দূরত্ব। ওনার চিবুকটা শক্ত হয়ে রইল, অত্যন্ত নিচু অথচ পাথরের মতো শক্ত ভারী গলায়ও বললেন, আদ্রিজা, যাও নিজের কাজ করো। কণ্ঠস্বরটা এতই রুক্ষ আর শীতল ছিল যে অরির পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। আরিশান মৃধা ওকে যতই শাসন করুক না কেন, যতই রেগে থাকুক না কেন, কখনো ওর সঙ্গে এমন শক্ত পরকীয় গলায় কথা বলেননি। অরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিশান মৃধা নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন এবং দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। করিডরের আবছা আলোয় অরির চোখের কোণা সামান্য জল চিকচিক করে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগেই ও সেটা আঙ্গুল দিয়ে মুছে ফেলল। নিজেকে শক্ত করে ও পা বাড়ালো রিডিং রুমের দিকে। রিডিং রুমে ঢুকে টেবিলের উপর বই খাতাগুলো রাখলো অরি। চেয়ার টেনে বসে ও অর্গানিক কেমিস্ট্রির মেকানিজমগুলোর দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু মগজের ভেতরের আলোড়ন কিছুতেই থামছিল না। যতবারই বইয়ের দিকে তাকাচ্ছিল ততবারই ওর চোখের সামনে ভেসে উঠছিল আরিশান মৃধার সেই লাল টকটকে চোখ আর শক্ত কণ্ঠস্বর। আমি কি আসলেই সারিমের সঙ্গে হাত মিলিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি? বিয়েটা না দিয়ে অন্যভাবেও কি বাবা সুস্থ হতে পারবে না? অরির এই দোটানায় থাকা মন বারবার মনোযোগ আরিশান মৃধার আচরণের দিকে চলে যাওয়ায় পড়াশোনায় এক নাগাড়ে ব্যাঘাত ঘটছিল। এক পৃষ্ঠা পড়তেই ওর আধা ঘন্টা কেটে গেল, অথচ মাথার ভেতর কিছুই ঢুকলো না। এক পর্যায়ে চরম হতাশায় অরি বই খাতাগুলো এক সাইডে ঠেলে সরিয়ে রাখলো। চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলো। নিজের মস্তিষ্ককে একটু রিল্যাক্স ফিল করাতে চাইলো। এক গভীর নীরবতা পুরো রুমটাকে গ্রাস করে রেখেছিল। ঠিক তখনই দরজার লকটা আলতো শব্দে খুলে গেল। অরি চোখ মেলতেই দেখলো সারিম রুমে প্রবেশ করেছে। ওর পরনে এখন স্যুটের বদলে একটা হালকা টি শার্ট। চোখে মুখে এখনও সেই কয়েক ঘন্টার টানা খাটুনির রেশ। সারিমকে দেখে অরি নিজের ভেতরের অস্থিরতা ও মন খারাপের ভাবটা এক নিমিষে লুকিয়ে ফেলল। অরি নিজেকে একদম নর্মাল দেখানোর চেষ্টা করলো। সে চায় না বাবার এই অদ্ভুত আচরণ আর নিজের মন খারাপের কথা বলে সারিমকে নতুন করে আপসেট করতে। এমনিতেই ছেলেটা তার বাবার জন্য ভেতরে ভেতরে কতটা টানটান উত্তেজনায় থাকে তা অরি জানে। ও নতুন কোনো অশান্তি তৈরি করতে চাইল না, কিন্তু সারিম যেন অন্য মুডে ছিল। সে ঘরে ঢুকেই অরির এই গম্ভীর রূপ দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। এরপর ধীর পায়ে এগিয়ে এসে অরির টেবিলের ওপর ঝুঁকে বসলো। কি ব্যাপার বউ, এখানে একে একে বাচ্চার মতো মুখ করে বসে আছো কেন? আনোয়ার সিমেন্ট জোর কি এখনই আলগা হতে শুরু করেছে?
সারিম চোখ টিপে দুষ্টুমি শুরু করে দিল। অরি একটা বিরক্তিকর ভঙ্গি করে বলল, দেখুন সারিম, ফালতু বকবক করবেন না। এমনিতে আমার মাথা ধরে আছে, জানতো এখান থেকে। সারিম অরির এই বিরক্তিকে মোটেও পাত্তা দিল না। ও আলতো করে অরির সামনে থাকা বই আর খাতাগুলো এক ঝটকায় সরিয়ে একপাশে রেখে দিল। তারপর নিজের পেছনে লুকিয়ে রাখা দুটো কাচের বোতল এনে টেবিলের ওপর রাখলো। বোতল দুটোর ভেতরে চমৎকার রঙিন তরল। অরি ভাবলো হয়তো সারিম ওর জন্য ফ্রিজ থেকে কোনো ফ্রুট জুস বা এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছে। সারিম কিছু বলার আগে অরি নিজের তৃষ্ণা আর মানসিক ক্লান্তি দূর করতে একটা বোতল টেনে নিল। আরে অরিব শোনো, এটা কিন্তু। সারিম হাত বাড়িয়ে থামানোর চেষ্টা করলো, কিন্তু অরি সারিমের কোনো কথা না শুনেই বোতলের মুখ খুলে একেবারে এক টানে অর্ধেকটা তরল গলায় ঢেলে দিল। তীব্র ঝাঁঝালো আর একটা অদ্ভুত মাদকতাময় স্বাদ ওর কণ্ঠনালী বেয়ে নেমে যেতেই ও কাশতে শুরু করলো। উফ, এটা কি জুস, এত ঝাঁঝালো কেন? অরি চোখ মুখ কুচকে বলল। সারিম বোতলটা ওর হাত থেকে টেনে নিয়ে হাহা করে হেসে উঠল। পাগলি, এটা জুস না, এটা হলো হাই লেভেল ড্রিঙ্ক। ভাবছিলাম আমি একা খাবো, কিন্তু তুমি তো দেখি আবার আমার চেয়েও বড় ঘাতক। নেশার প্রথম ধাক্কাটা অরির মগজে গিয়ে লাগতেই ও চারপাশে চেনা জগৎটা কেমন যেন দুলতে লাগলো। ওর ভেতরে সমস্ত সংকোচ, বাবার দেওয়া সেই মানসিক কষ্ট আর ক্লান্তি এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। অরি এক অদ্ভুত হালকা অনুভব করতে লাগলো। সারিমা বোতল থেকে বাকি অংশটা গ্লাসে ঢেলে চুমুক দিল। ঘণ্টাখানিক পরের দৃশ্য, রিডিং টেবিলের ওপর এখন দুটো খালি বোতল আর অর্ধেক শেষ হওয়া একটা কাচের গ্লাস এক কোনায় পড়ে আছে। সারিমার অরি আজ সীমা চেয়ে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। দুজনেরই চোখ ঘুম আর নেশায় জড়িয়ে আসছে, কিন্তু শরীরের ভেতরের এনার্জি যেন দপ করে উপচে পড়ছে। মদের তীব্র অ্যালকোহল ওদের অবচেতন মনকে পুরোপুরি শাসন করছে। সারিম ড্রিঙ্কের ঘোরে নিজের সমস্ত ভাবগাম্ভীর্য ভুলে সোফার ওপর জুতো শুদ্ধ দাঁড়িয়ে পড়েছে, আর অরি নিচে পার্সিয়ান কার্পেটের ওপর দুই পা ছড়িয়ে বসে মাথা দোলাচ্ছে। ওর বাদামি চুলগুলো ইতিমধ্যে খুলে পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। শার্টের ওপরে দুটো বোতাম আলগা। সারিম টেবিলের ওপর থেকে একটা প্লাস্টিকের স্কেল তুলে নিয়ে সেটাকে কাল্পনিক মাইক বানালো। ওটা ঠোঁটের সামনে ধরে চোখ দুটো বন্ধ করে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্য গ্রেট মিক্সোলজিস্ট মৃধা আপনার শাড়ি মাঝে আপনাদের সামনে শোনাবে এক ঐতিহাসিক ক্লাসিক সঙ্গীত। অরি, মাই লাভ, বিট ড্রপ করো। অরি নিচে বসে মাতাল গলায় খিলখিল করে হেসে উঠল। ওর একটা তীব্র হিক্কা উঠল। ও হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কোনো বিট নাই রে ভাই, এই দুনিয়ার সব বিট শেষ, তুই খালি কা, আমি আছি তোর ব্যাকআপ সিঙ্গার, মার টান। সারিম সোফার উপর দাঁড়িয়ে পুরো দমে মাতলামি শুরু করলো। শরীরটাকে ডানে বামে হেলে দুলে এক হাত আকাশে ছুড়ে দিয়ে গাইতে লাগলো। সাগর কলা। অরি নিচে বসে দুই হাত আকাশে তুলে চোখ বন্ধ করে পুরো মুখ হা করে চিৎকার দিয়ে ব্যাকআপ দিল। হ্যাঁ, সারিম আবার কোমর দুলিয়ে গাইল। শুভ্রি কলা। অরি আবার তালি বাজিয়ে চিৎকার করলো। হ্যাঁ, সারিম এবার সোফার উপর এক পায়ে তাল ঠুকে গাইল। চম্পা কলা। অরি সোফায় ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল। হ্যাঁ, সারিম চোখ বন্ধ করে দরদ ঢেলে গাইল। কবরি কলা। অরি এবার টাল সামলাতে না পেরে আবার কার্পেটে আছাড় খেয়ে হেসে উঠল এবং গলার রগ ফলিয়ে টান দিল। হ্যাঁ। সারিম এবার সোফা থেকে লাফ দিয়ে নিচে নামলো। ও অরির দুই হাত ধরে ওকে টেনে তোলার চেষ্টা করতে করতে অত্যন্ত দ্রুত লয়ে র্যাপারদের মতো গাইতে লাগলো। সাগর কলা, শুভ্রি কলা, চম্পা কলা, কবরি কলা, সাগর কলা। দুজনে মিলে একসাথে হাতের তাল মিলিয়ে পা দুলিয়ে ঘরের মাঝখানে টালমাটাল হতে হতে একসঙ্গে সমস্বরে গাইতে লাগলো। এত রকম কলার ভিতর নাইকে কোনো ছলা কলা, হায় কলা কলা। গান শেষ হতে দুজনের একসাথে হাসতে হাসতে একে অপরের ওপর ভেঙে পড়ল। সারিমের শক্ত বুকটার ওপর অরির মাথাটা এসে ঠেকল। অরি তপ্ত নিঃশ্বাস সারিমের গলায় লাগতে সারিমের ভেতরে সুপ্ত পুরুষটা যেন এক ঝটকায় জেগে উঠল।
হাসির রেশটা আস্তে আস্তে কমে এলো, কিন্তু ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর উষ্ণ হয়ে উঠল। সারিম নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। সে ড্রিঙ্কসের ঘোরে চন্দ্রিমা তথা অরির দিকে তাকালো। এই মুহূর্তে অরিকে কোনো বিদ্যাসাগর বা রাগী মেয়ে বলে মনে হচ্ছে না। ও ঠোঁটের কোণে লেগে থাকা সেই মাতাল হাসি, নেশাগ্রস্ত ডাগর চোখ আর এলোমেলো চুল সারিমকে পুরোপুরি পাগল করে দিচ্ছে। সারিম আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে অরিকে কোমরে জড়িয়ে ধরে এক ঝটকায় তুলে নিল। অরি নেশার ঘরে প্রথমে একটু চমকে উঠে সারিমের বুকে হালকা ধাক্কা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, আরে সারিম ছাড়ো, কি করছো? কিন্তু সারিম কোনো কথা শুনল না। ও অরিকে সোজা নিয়ে গিয়ে ঘরে থাকা সেই বিশাল কাঠের রিডিং টেবিলের ওপর বসিয়ে দিল। টেবিলের ওপর রাখা দু একটা কলম আর ডায়েরি মেঝেতে পড়ে গেল সশব্দে। সারিম অরির মুখোমুখি দাঁড়িয়ে ও দুই হাত শক্ত করে টেবিলের ওপর চেপে ধরল। এরপর অত্যন্ত উগ্র গভীর ভালোবাসায় অরির শার্টের কলারটা ধরে এক টানে ওপরের বোতামগুলো আলগা করে দিল। অরির ফর্সা মসৃণ বুকটা উন্মুক্ত হতেই সারিম নিজের মুখটা সেখানে গুজে দিল। ও ঠোঁটের আর দাঁতের তীব্র ছোঁয়া অরির গলার নিচে কলার বনে আঁচড়ে পড়ল। নেশার ঘোরে অরি প্রথমে কিছুটা কুঁকড়ে গিয়েছিল। সে অবচেতনভাবেই সারিমের চুলগুলো খামছে ধরেছিল সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সারিমের ঠোঁটে সেই তীব্র উষ্ণতা আর পৈশাচিক ভালোবাসার টান অল্পক্ষণের মধ্যে অরির ভেতরে সমস্ত প্রতিরোধ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মদের নেশা আর শরীরের হরমোনের জোয়ার মিলে অরিকেও এক অন্য দুনিয়ায় নিয়ে গেল। অরি আর বাধা দিল না, উল্টো সে নিজে দুই পা দিয়ে সারিমের কোমরটা শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন ও সারিমকে নিজের অস্তিত্বের ভেতর টেনে নিতে যায়। অরি নিজের মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে সারিমের পিঠে নিজে নখ বসিয়ে দিল। জানালার বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে, কিন্তু লাইব্রেরি ঘরের ভেতরের অন্ধকার আর কামনার আগুন তখন তুঙ্গে। সারিম অরির শার্টটা পুরোপুরি শরীর থেকে সরিয়ে ফেলে ওর উপরে ঝুঁকে পড়ল। দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ, কাপড়ের খসখসানি আর টেবিলের কাঠের মৃদু আওয়াজ মিলে পুরো ঘরে এক অবর্ণনীয় রোমান্টিক পরিবেশ সৃষ্টি করল। কোনো নিয়ম নেই, কোনো সামাজিক দেওয়াল নেই। আজ রাতে কেবল দুটো মাতাল শরীরের তীব্র মিলন ঘটল। সারিম অরির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে ওকে সম্পূর্ণ নিজের করে নিল। অরিয়া সমস্ত লজ্জা ভুলে নেশার ঘুরে সারিমের প্রতিটি ছোঁয়ার সঙ্গে তাল মেলাতে লাগলো। টেবিলের ওপর ছড়িয়ে থাকা বই খাতাগুলোর মাঝেই আজ রাতে ওদের প্রথম পূর্ণাঙ্গ মিলন সম্পন্ন হলো। না না সারিম প্লিজ। একটা তীব্র আর্তনাদ গলা চিরে বেরিয়ে আসার আগেই অরি ধড়ফড় করে টেবিলের ওপরে উঠে বসল। ওর পুরো শরীর ঘামে লেপ্টে গেছে। বুকের ভেতরটা যেন কোনো এক বুনো ঘোড়ার মতো অবাধ্য গতিতে ওঠানামা করছে। দুই হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল অরি। চোখ দুটো বড় বড় করে ও চারপাশের অন্ধকার ঘরটার দিকে তাকালো। কোথায় সারিম? জানালার ভারী পর্দার ফাঁক গলে ভোরের এক চিলতে ধূসর আলো এসে পড়েছে লাইব্রেরি ঘরের মেঝেতে। টেবিলের ওপর ঠিক আগের মতোই সাজানো রয়েছে অর্গানিক কেমিস্ট্রির মোটা বইটা। পাশে খাতা আর কলম। কোনো ড্রিঙ্কসের বোতল নেই, কোনো খালি গ্লাস নেই। সব কিছু একদম পরিপাটি নিস্তব্ধ। অরি নিজের শরীরের দিকে তাকালো। ওর পরনে সেই ঢিলেঢালা প্লাজো আর শার্টটা হুবহু অক্ষত অবস্থায় রয়েছে। একটা বোতামও আলগা হয়নি। তার মানে এতক্ষণ যা কিছু দেখছিল, যা কিছু অনুভব করছিল, তার সবটুকুই একটা স্বপ্ন ছিল। অরির হৃৎপিণ্ডের ধকধকানিটা ওর কানের পর্দা এসে ধাক্কা মারছিল। অরি নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে টেবিল থেকে নেমে দাঁড়ালো। নিজের ভেতরের এই তীব্র লজ্জাবোধ কিছুতেই সামলাতে পারছিল না। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের লাল হয়ে থাকা মুখটা দেখতে পেল। ছি 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 অরি, তুই শেষে এই সমস্ত নোংরা লজ্জাজনক জিনিস স্বপ্নে দেখলি? ছি, এই জল্লাদটার সাথে তাও ছি। অরি নিজের গালে নিজেই হালকা একটা থাপ্পড় মারল। তোর মগজ কি একদম পচে গেছে রে? পড়ার টেবিলে বসে ঘুমিয়ে ঘুমিয়ে তুই এসব স্বপ্ন দেখছিলি? আসলে কাল রাতে লাইব্রেরি রুমে পড়তে বসে অরির মনটা বারবার আরিশান মৃধা সেই রক্তবর্ণ চোখ আর পাথরের মতো শক্ত কণ্ঠস্বর সবকিছু মিলিয়ে ওর মস্তিষ্কের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছিল। বাবাকে নিয়ে অতর্কিত দুশ্চিন্তা আর পড়ার ক্লান্তিতে চোখটা কখন যে লেগে এসেছিল বেচারি নিজেই টের পায়নি।
আর সেই তন্দ্রাচ্ছন্ন অবচেতন মনই ওকে এমন এক নিষিদ্ধ তীব্র গোলকধাঁধায় নিয়ে ফেলেছিল, যা ও কখনো কল্পনার জগতেও স্থান দেয়নি। অরি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল, কিন্তু স্বপ্নের সেই অনুভূতিগুলো সারিমের সেই তীব্র চাদরের মতো জড়িয়ে ধরার টান যেন কিছুতেই ওর মন থেকে মুছিল না। অরি নিজেকে নিজে বারবার ধমকাতে লাগলো। মনোযোগ দে অরি, পড়াশোনায় মনোযোগ দে। এসব ফালতু চিন্তা মাথা থেকে বের করতো। সকাল তখন 7টা-8টা। অরি লাইব্রেরি রুমের জানালা খুলে দিয়ে সকালের ঠান্ডা বাতাসটা গায়ে মাখছিল। নিজের মনটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তখনই দরজা মৃদু শব্দ হলো। অরি পেছনে ফিরে তাকাতেই দেখলো জেবা দাঁড়িয়ে আছে। জেবাকে দেখেই অরির বুকের ভেতরটা আবার খচখচ করে উঠল, কিন্তু আজ জেবার অবয়বটা অন্যরকম লাগছিল। চোখের নিচে কালচে দাগ আর মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। পরনের কাপড়টা কিছুটা কুঁচকানো, দেখলে বোঝা যায় ওর মুডটা আজ ভীষণ রকমের খারাপ। জেবা ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে অরের মুখোমুখি এসে দাঁড়ালো। ওর দুই চোখ উপচে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ও দাঁতে দাঁত চেপে সেটা আটকে রাখার চেষ্টা করছে। অরি কিছুটা শঙ্কিত হয়ে বলল, কি হয়েছে জেবা? তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে? জেবা অরির প্রশ্নের কোনো উত্তর দিল না। সে সরাসরি অরির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভাঙা অপরাধ বোধে জর্জরিত গলায় বলল, দোস্ত, আমি কি তোদের জীবনের বড্ড বেশি সমস্যা হয়ে দাঁড়ালাম রে? আমার জন্য কি তোদের বাবা মেয়ের এই সুন্দর সুন্দর পবিত্র বন্ধনটা ভেঙে গেল? জেবার মুখ থেকে কথাটা শুনে অরি পুরো স্তব্ধ হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, তুই এসব কি বলছিস জেবা? বাবা মেয়ের বন্ডিং ভাঙবে কেন? জেবা একটা দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। নিজের দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে মুখটা নিচু করলো। ওর চিবুক কাঁপছিল। আমায় আর লুকানোর চেষ্টা করিস না অরি। গতকাল রাতে তোর সঙ্গে আঙ্কেল, ওনার হওয়া সব ব্যবহার, ওনার সেই রুক্ষ কণ্ঠস্বর, সব কিছুই আমি নিজের চোখে দেখেছি, নিজের কানেই শুনেছি। অরি অবাক হয়ে বলল, তুই দেখেছিস? কিন্তু তুই তো রুমে ঘুমাচ্ছিলি। ঘুম ভেঙে গিয়েছিল রে। জেবা ঝাপসা চোখে অরির দিকে তাকালো। হঠাৎ মাঝরাতে জেগে দেখি তুই রুমে নেই। ভেবেছিলাম হয়তো নিজের জল খেতে গেছিস বা কিছু। তোকে খুঁজতে আমি যখন রুম থেকে বের হই, তখন দোতলায় সিঁড়ির ওপর থেকে আমি স্পষ্টই দেখতে পাই আঙ্কেল ভিতর ঢুকছেন। তুই যখন ওনার কাছে এগিয়ে গেলি, উনি যেভাবে তোকে হাত উঁচিয়ে থামিয়ে দিলেন আর শক্ত গলায় কথা বললেন, সেটা দেখার পর আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে অরি। এই সব কিছুর জন্য আমিই দায়ী শুধু। জেবা চোখ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। সে নিজের ওড়না দিয়ে মুখটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আমার এই ভালোবাসাটা কেন পাপ হলো বলতো অরি? সমাজ কেন এটাকে এভাবে দেখছে? ওনার আর আমার বয়সটা এক নয় বলে কেন অরি? আমি তো ওনার বয়স নিয়ে, ওনার অতীত নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তুলিনি। আমার মনে ওনার জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা আছে, সেখানে তো কোনো খামতি ছিল না। তাহলে বাধাটা কোথায়? অরি জেবার পাশে এসে হাঁটু গেড়ে বসলো। ও জেবার কাঁধে হাত রেখে ওনাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু জেবা আজ ওর ভেতরের জমানো সব ক্ষোভ আর কষ্ট উগরে দিতে চাইলো। উনি হয়তো আমাকে কোনোদিনও সেই নজরে দেখবেন না অরি। আমি হয়তো শারিম ভাইয়ার জোরে তোদের পরিবারের ওনার স্ত্রী হিসেবে একটা সামাজিক স্বীকৃতি পাবো। ওনার বাড়িতে ওনার স্ত্রী পরিচয়ে মাথা গোঁজার ঠাঁই পাবো। কিন্তু উনি মনে মনে আমাকে কোনোদিনও মেনে নিতে পারবেন না। উনি কখনো আমাকে ভালোবাসবেন না। জেবা অরির হাত দুটো শক্ত করে চেপে ধরলো। দরকার কি অরি? দরকার কি এই জোর করে তৈরি করা সম্পর্কের সামনে এগোনোর, যেখানে কোনো আর্থিক টান নেই? দেখছিস না, উনি আমার এই উপস্থিতির জন্য তোর থেকে, শারিম ভাইয়ার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছেন। উনি নিজেকে একটা খাঁচায় বন্দি করে ফেলেছেন। আমার কারণে তোদের এই হাসি খুশি পরিবারটায় একটা নীরব অশান্তির ছায়া নেমে এসেছে। আমি এটা সহ্য করতে পারছি না। জেবার এই তীব্র আত্মগ্লানি আর কান্না দেখে অরি নিজের চোখের কোণও ভিজে উঠল। ও খুব ভালো করে জানে আরিশান মৃধার ব্যক্তিত্ব কতটা কঠিন, কিন্তু অরি এটাও বোঝে যে জেবার মনে কোনো পাপ বা লোভ ছিল না। জেবা সত্যি আরিশান মৃধাকে ও সমস্ত খামতি সহ ভালোবেসেছে। অরি জেবার চোখে জল আলতো করে মুছে দিল।
এরপর জেবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম, শান্ত এবং বোঝানোর ভঙ্গিতে বলল, যেবা শান্ত হ, নিজেকে এতটা অপরাধী ভাবা বন্ধ কর। তুই কোনো পাপ করিসনি, আর কারো সুন্দর জীবন তুই নষ্ট করতে আসিসনি। তুই একটা কথা ভেবে দেখিসনি দোস্ত, যে কোনো সম্পর্ক, বিশেষ করে এরকম একটা অপ্রত্যাশিত সম্পর্ক ঠিক হতে কিছুটা সময় তো লাগেই। জেবা কাঁদতে কাঁদতে অরির দিকে তাকালো। অরি একটা মৃদু শ্বাস নিয়ে বলতে লাগলো, বাবা সারা জীবন একটা নির্দিষ্ট নীতি, একটা কঠোর গাম্ভীর্য নিয়ে চলেছেন। মায়ের চলে যাওয়ার পর উনি নিজের চারপাশটা একটা শক্ত দেয়াল তুলে দিয়েছিলেন। ওনার জীবনে এই পরিবর্তনটা এত দ্রুত, এত আকস্মিকভাবে ঘটবে, সেটা উনি মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না। বিশেষ করে তুই, তোকে উনি এতদিন আমার বান্ধবী হিসেবে নিজের মেয়ের মতো স্নেহের চোখে দেখে এসেছেন। ওনার মতো একজন গম্ভীর মানুষের পক্ষে এই চেনা মানসিকতা ভেঙে হুট করেই তোকে ওনার স্ত্রীর আসনে বসানো বা তোকে সেই নজরে দেখা, এটা কি আসলেই এতটা সহজ? অরির কথার গভীরতা জেবার মনের ভেতরের ক্ষোভটাকে কিছুটা প্রশমিত করলো। ও চুপচাপ অরির কথাগুলো শুনতে লাগলো। মানুষের মন তো কোনো রোবট নয় যে সুইচ টিপলেই অনুভূতি বদলে যাবে। বাবা এখন একটা তীব্র আত্মদ্বন্দ্বে ভুগছেন। উনি একদিকে নিজের নীতি আর সমাজের চোখের ভয় পাচ্ছেন, অন্যদিকে তোদের এই নতুন সম্পর্কের বাস্তবতা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। উনি কাল রাতে যে রুক্ষ ব্যবহারটা আমার সাথে করেছেন, সেটা আমার উপর রাগ থেকে করেননি রে। সেটা ওনার নিজের ভেতরে সেই অশান্তি আর মানসিক ট্রমার বহিঃপ্রকাশ মাত্র। উনি নিজেকে সামলাতে পারছেন না বলেই আমাদের থেকে একটু দূরত্ব বজায় রাখছেন। অরি জেবার গালে হাত বুলিয়ে বলল, একটু সময় দে জেবা, একটু সময় দিতেই হবে। আল্লাহর উপর ভরসা রাখ, যে আল্লাহ তোদের এই অসম পরিস্থিতিকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, উনি নিশ্চয়ই সামনে সব ঠিক করে দেবেন। আর তুই নিজেকে একা কেন ভাবছিস? আমি আর সারিন তো সবসময় তোর পাশে আছি। আমরা তোকে এই গোলক ধাঁধায় একা ফেলে কোনোদিনও যাব না। অরির এই পরিপক্ক আর সান্ত্বনাদায়ক কথাগুলো জেবার বুকের ভেতরে সেই পাথরের মতো ভারী কষ্টটাকে এক নিমিষে হালকা করে দিল। সে অরির দিকে তাকিয়ে এক অদ্ভুত স্বস্তি অনুভব করলো। এই কঠিন পরিস্থিতিতে যেখানে নিজের পরিবারও হয়তো ওকে ভুল বুঝেছে, সেখানে অরি ওর পাশে এক অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। ওর কোনো ভুল ধরেনি, ওকে সমাজচ্যুত ভাবেনি। জেবা অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ল। ও এক ঝটকায় অরিকে শক্ত করে জড়িয়ে ধরল। ও চোখে জল কৃতজ্ঞতার অশ্রু হয়ে অরির শার্টের কাঁধটা ভিজিয়ে দিল। আমি সত্যি খুব ভাগ্যবান রে অরি। জেবা ফিসফিস করে বলল, ওর গলাটা তখনও কান্নায় বুজে আসছিল। তোর মতো একজন ফ্রেন্ড আর শাহিম ভাইয়ের মতো একজন মানুষের সাপোর্ট না পেলে আমি হয়তো এই মানসিক চাপ সহ্য করতে না পেরে কবেই নিজেকে শেষ করে দিতাম। তোরা আমার জন্য যা করেছিস, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। অরি জেবার পিঠ চাপড়ে দিয়ে হেসে বলল, ধুর বাদামনি, বান্ধবীদের মধ্যে আবার কিসের ঋণ রে? এখন চল, এ প্যাঁচার মতো মুখটা ধুয়ে আয়। আর শোন, পড়াশোনা একদম বাদ দেওয়া যাবে না, যেভাবেই হোক মেডিকেলের চান্স পেতেই হবে কিন্তু। জেবা অরির কথায় একটু হেসে ফেলল। ওর মনের মেঘগুলো যেন কিছুটা কেটে গেল। ও সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো মুছে বলল, হ্যাঁ, ঠিক বলেছিস। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর দুজনে একসাথে মিলে পড়তে বসবো। জেবা লাইব্রেরি রুম থেকে বের হয়ে যাওয়ার পর অরি আবার জানালার দিকে তাকালো। সকালের সদ্য রোদ তখন চারপাশটাকে উজ্জ্বল করে তুলেছে। অরি নিজের বুকের ওপর হাত রাখলো। জেবাকে ও সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু ও নিজের মনের ভেতরে সেই দোটানায় ভুগছে। সে জেবাকে ক্ষণিকের সান্ত্বনা দিয়ে জেবার কেরিয়ারের দিকে ফোকাস ধরে রাখতে চাচ্ছে। অপরদিকে আরিশান মৃধার অবস্থা সম্পর্কেও অরি অবগত। বুঝতে পারছে না এই অসম বয়সের প্রেমের শেষ পরিণাম আসলে কি হবে। সকালের কড়া রোদ তখন জানালার কাচ গলে এসে পড়েছে সারিমের মুখের ওপর। এমনিতে রাতে অরি সেই কেমিস্ট্রির নোটস লেখা চক্করে বেচারার সারা রাতের ঘুম হারাম হয়েছে। একটা একটা করে কঠিন কঠিন সমীকরণ আর বিক্রিয়া লিখতে গিয়ে হাতের আঙ্গুলগুলোর 12টা বেজে গেছে। ভোরের দিকে যখন অরি ওকে ফেলে নিজের রুমে চলে গেল, তখন সোফায় শুয়ে কোনো মতে চোখে একটু ঘুম লেগেছিল, কিন্তু সেই সাধের ঘুমটাও বেশিক্ষণ টিকল না। হঠাৎই টেবিলের উপর রাখা সারিমের ফোনটা এক কর্কশ তীব্র শব্দে বেজে উঠল। শব্দটা কানে যেতেই সারিম কপালে হাত দিয়ে একটা গভীর বিরক্তির আওয়াজ করল। ধুরবাল। চোখ না খুলে হাতড়ে হাতড়ে ফোনটা ধরল ও। স্ক্রিনে আলভির নামটা জ্বলজ্বল করছে।
শালা আলফি, তোর কপালে আজ নির্ঘাত শনি আছে। বিড়বিড় করে কলটা রিসিভ করে কানের কাছে নিল সারিম। ওর গলা তখন ঘুমে আর ক্লান্তিতে ভাঙা। কিছু আলফি, সকাল সকাল মারার মতো চিল্লাচ্ছ কেন? তোমাকে না বলেছি আজ দুপুর 12টার আগে আমাকে কোনো ফোন দিবে না? ফোনের ওপাশ থেকে আলফির কাঁদো কাঁদো আর আতঙ্কিত সুর ভেসে এলো। স্যার, স্যার, ও স্যার, আপনি দ্রুত হসপিটালে আসুন স্যার, দোহাই আপনার, জলদি আসুন, আমাকে ওই মহিলার হাত থেকে বাঁচান স্যার, আমি আর পারছি না। সারিম চোখ কুঁচকে সোজা হয়ে বসলো। ওর ঘুম যেন অর্ধেক উবে গেল। ও বুঝতে পারলো না আলফি আসলে কোন মহিলার কথা বলছে। মহিলা? কোন মহিলা? তুমি কার কথা বলছো? পরিষ্কার করে বলো। স্যার, ওই ওই বেড়ি আমাকে আজ তো চিবিয়ে খাবে, ওর হাত থেকে আমাকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। ও স্যার, জলদি আসুন। আলফি এইটুকু বলেই ওপাশ থেকে হুট করে কলটা কেটে দিল। সারিম আবার ব্যাক কল করার চেষ্টা করলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা সুইচ অফ দেখালো। দূর শালা, কুত্তার বাচ্চা একটা। সারিম ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। নিচে তো মরবেই, সকাল সকাল আমার মেসেজ চটচট করে দিল। কোন ডাইনের খপরে পড়েছে খোদা জানে। অগত্যা বিছানা থেকে নামতেই হলো ওকে। পিঠের আর আঙ্গুলের ব্যথাটা এখনো সামান্য চনমন করছে। আলভিকে মনে মনে কয়েকশো গালি দিয়ে সারিম বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। মিনিট 20 পর বাথরুম থেকে বের হয়ে আসলো সারিম। পরনে একটা সাদা পাঞ্জাবি আর আলগা ফিটিংসের পায়জামা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোতে নিপুণ হাতে জেল দিয়ে ব্যাক ব্রাশ করে সেট করলো। চওড়া বুকটার উপর পাঞ্জাবির পকেটে এনে রাখলো দামি ব্র্যান্ডের সানগ্লাস। আয়নায় নিজের অবয়বটা দেখে সারিম নিজে একটু বাঁকা হাসলো। এরপর টেবিলের ওপর থেকে ওয়ালেট আর ফোনটা নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। এদিকে অরি তখন লাইব্রেরি ঘর থেকে বের হয়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ও চোখ পড়ল সারিমের ওপর। শিক্ষামন্ত্রী জামাইকে আজ এই শুভ্র সাদা পাঞ্জাবিতে দেখে অরির বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন এক অচেনা তীব্র আলোড়নে কেঁপে উঠল। মনের এক কোণায় এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধতে শুরু করলো, যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু অরি তো অরি, সে এক ঝটকায় সে অনুভূতিটাকে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। এক প্রকার পাত্তাই দিতে চাইল না। ধুর, কি ভাবছি আমি এইসব পচা জিনিস। ভোরের ওই নোংরা স্বপ্নের প্রভাব এখনো মগজ থেকে যায়নি দেখছি। অরি মনে মনে নিজেকে শাসন করলো, কিন্তু মন মুখে যাই বলুক, অরি চোখ দুটো কিন্তু আজ সারিমের ওপর থেকে সরছিলই না। নিজের অজান্তেই সারিমকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আজকে ওর মনে হলো লোকটা আসলে অসম্ভব রকমের সুদর্শন আর পুরুষালী, যা এতদিন ওর নজরে পড়লেও ওভাবে কখনো গভীরভাবে লক্ষ্য করেনি। সারিমের সেই ফর্সা গাল, নিখুঁতভাবে ট্রেম করা কালো দাড়ি, আর যখন সারিম ফোনে কথা বলার জন্য গলাটা সামান্য উপরে তুলল, ওর গলা সেই অ্যাডামস অ্যাপেল বা কণ্ঠমণিটা দেখে অরির চোখের পাতায় এক মুহূর্তের জন্য ঘোর লেগে গেল। নিজের ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলল, লোকটা দেখতে এত সুন্দর কেন? আর এই সাত সকালে এত সেজেগুজে কোথায় যাচ্ছে উনি? একই সাথে অরির বুকের ভেতর এক তীব্র হিংসার উদয় হলো, যা ও নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। অরির মনে হতে লাগলো এই লোকটা এভাবে বাইরে বের হলে তো অন্য মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকবে। এই চিন্তাটা আসতেই অরির মেজাজটা আরও বিগড়ে গেল। সারিম করিডোর দিয়ে ধীর পায়ে হেঁটে আসছিল। ঠিক তখনই ওর সামনে পড়ল অরি আর জেবা। জেবা ততক্ষণে ফ্রেশ হয়ে অরির সাথে পড়ার ঘরে যাওয়ার জন্য বের হয়েছে। অরি ভেবেছিল সারিম ওকে দেখে হয়তো কাল রাতে সেই নোটস লেখার খাটুনির খোঁটা দিবে বা নতুন করে জ্বালাতন শুরু করবে। এ ভেবে অরি নিজেকে শক্ত করে দাঁড় করালো। কিন্তু অবাক করার বিষয়, আজ সারিম অরির দিকে তাকালোই না। সে অরিকে দেখে এমন একটা উদাসীন ভাব নিল যেন অরিকে সে চিনেই না। সারিমের চোখ জোড়া সরাসরি অরিকে এড়িয়ে গিয়ে জেবার উপর গিয়ে স্থির হলো। সারিম অত্যন্ত ভদ্র এবং গুরুগম্ভীর গলায় জেবাকে জিজ্ঞাসা করলো, জেবা, ঠিক আছে তো? কোনো সমস্যা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে বাড়িতে কাজের লোকেদের জানাবে, নয়তো আমাকে বলবে। আর পড়াশোনাটা মন দিয়ে করো। জেবা একটু মাথা নেড়ে বলল। হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি, ধন্যবাদ। সারিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না।
ওর জুতোর খটখট শব্দ তুলে সে অরিকে সম্পূর্ণ উপেক্ষা করে নিচে নেমে চলে গেল। সারিমের এই অবহেলা আর অচেনা ভাব দেখে অরির রাগ একদম সপ্তম আসমানে গিয়ে ঠেকল। সে নিজের হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। কি ভাবেন উনি নিজেকে, অহংকারী জল্লাদ একটা। অরি মনে মনে সারিমকে চিবিয়ে খেয়ে ফেলার মতো রাগ দেখালো। জেবা অরির এই লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি রে অরি, শারিম ভাইয়া তোকে একটা কথাও বললো না যে? তোদের মধ্যে আবার ঝগড়া হয়েছে নাকি? ওনার সাথে ঝগড়া করতে আমার বইই গেছে। চল নিচে যাই বাদাম নিয়ে, আমার বড্ড খিদে পেয়েছে। অরি জেবাকে টেনে নিয়ে নিচের দিকে পা বাড়ালো। এদিকে সারিম তখন ড্রয়িং রুম পার হয়ে মেন করিডোরে এলো। তখন সে দেখলো আরিশান মৃধা দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। বোধ হয় অফিসে যাবেন উনি। পরনে ফর্মাল স্যুট, চোখ মুখ পাথরের মতো শক্ত। সারিমকে দেখতে পেয়ে উনি দ্রুত পায়ের গতি বাড়িয়ে দিলেন, যেন সে এখান থেকে পালাতে চাইছেন। সারিম বাবার সে অবয়ব দেখে ঠোঁটের কোণে এক চিলতে চতুর আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। গোটা একটা দিন পর সে বাবার মুখোমুখি হচ্ছে। সারিম নিজের পকেট থেকে সানগ্লাসটা বের করে আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ডাকলো, মিনিস্টার আরিশান মৃধা। সকাল সকালে এত তারা কিসের? একটু দাঁড়িয়ে আমার কথাগুলো শুনে গেলে ভালো হতো। আরিশান মৃধা দরজার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে পড়লেন। উনি ধীর পায়ে পিছু ঘুরে সারিমের দিকে তাকালেন। ওনার চোখে এক তীব্র বিরক্তি আর অবজ্ঞা স্পষ্ট। তিনি অত্যন্ত ভারী গলায় বললেন, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে শারিম, তোমার এই ফালতু বকবক শোনার সময় আমার নেই এখন। সারিম এক কদম এগিয়ে এসে ওনার মুখোমুখি দাঁড়ালো। ওর গলায় এক অদ্ভুত উপহাসের সুর। অফিসের সময় তো বুঝলাম, কিন্তু গোটা একটা দিন পর ছেলের সাথে দেখা হলো। একটা সৌজন্য বলে কথা বলবে না? কাল সারাদিন আর সারা রাত তুমি কোথায় ছিলে সেটাকে আমি জানতে পারি? আরিশান মৃধা ওনার চোয়াল শক্ত করে বললেন, তোমাকে এত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আমি কোথায় থাকি না থাকি সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ঠিক তখনই ওপর থেকে সিঁড়ি বেয়ে অরি আর জেবা একসাথে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বাপ ছেলের এই টানটান উত্তেজনার মুখোমুখি হতেই দুজনেরই পায়ের গতি থমকে গেল। অরি আর জেবা এক কোণে দাঁড়িয়ে এই বাপ ছেলের সকালবেলার তামাশা দেখতে লাগলো। সারিম সিঁড়ির দিকে আর চোখে একবার তাকিয়ে অরি ও জেবাকে দেখে নিল। তারপর বাবার দিকে ফিরে আবার সেই চতুর বাঁকা হাসিটা হাসলো। গলার আওয়াজটা কিছুটা বাড়িয়ে বলল, বেশ, আমাকে নয় কৈফিয়ত দিলে না, সেটা মেনে নিলাম। আমি তো তোমার অবাধ্য ছেলে, কিন্তু নিজের ঘরে যে এত সুন্দর একটা বউ রেখেছ, তাকে তো অন্তত বলে যেতে পারো যে তুমি কোথায় যাচ্ছ বা কাল রাতে কোথায় ছিলে। নাকি তার প্রতিও তোমার কোনো দায়িত্ব নেই? সারিমের এই প্রকাশ্য এবং তীক্ষ্ণ খোঁচায় আরিশান মৃধার ফর্সা মুখটা রাগে এক নিমিষে লাল হয়ে গেল। ওনার কপালি রগগুলো ফুলে উঠল। উনি আঙ্গুল উঁচিয়ে অত্যন্ত কড়া গলায় বললেন, শারিম, তুমি নিজের লিমিট ক্রস করছো। মনে রেখো, তুমি যার সাথে কথা বলছো সে তোমার জন্মদাতা পিতা। সারিমের অবশ্য ওর বাবার এই রাগের বিন্দু মাত্র কিছু আসে যায় না। উল্টো সে নিজে সানগ্লাসটা চোখে পড়ে আবার ওটা নাকের ডগায় নামিয়ে এনে বলল, আরে রাগ করছে কেন পিতা? আমি তো জাস্ট একটা সাধারণ মানবিক প্রশ্ন করলাম। তবে তো দেখি একটা আস্ত শেমলেস ম্যান। ঘরে এত সুন্দর নিষ্পাপ একটা বউ থাকতে তুমি কেমন সবসময় পালাই পালাই করো? সারাক্ষণ মুখটা কালো করে রাখো না, মানে তোমার অন্য কোনো সমস্যা নেই তো? আবার বয়সজনিত কোনো দুর্বলতা বা অন্য কিছু? যদি তেমন কিছু থাকে তুমি চাইলে আমাকে পার্সোনালি শেয়ার করতে পারো। তোমার ছেলে হিসেবে আমি তোমাকে দেশের ভালো কোনো ডাক্তারকে সাজেস্ট করতে পারি। সারিমের মুখে এ চরম আপত্তিকর আর লজ্জাজনক কথা শুনে আরিশান মৃধার মনে হতে লাগলো এ ছেলেকে উনি জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন। ওনার হাত দুটো রাগে কাঁপছিল। উনি এক কোণায় দাঁড়িয়ে থাকা জেবার দিকে একবার তাকালেন। জেবা তখন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। আরিশান মৃধা বুঝতে পারলেন এ বেয়াদব ছেলের সামনে দাঁড়িয়ে তর্ক করার মানে নিজের সম্মান আরও ধুলোয় মেশানো। উনি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ানোকে বুদ্ধিমানের কাজ মনে করলেন না। তাই দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়ালেন। কিন্তু সারিম ওনাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পেছন থেকে বেশ জোরে শীষ দিয়ে বলে উঠল, ও মাই ড্যাডি, যাচ্ছ ভালো কথা, যাও। কিন্তু নিজের স্ত্রীর থেকে পারমিশন কেন নিচ্ছ না? দুষ্ট বাচ্চা হয়ে যাচ্ছ দেখে। স্বামী কাজে যাওয়ার সময় স্ত্রীর দোয়া নিয়ে বের হতে হয়, নয়তো পাপ হয় পাপ। তুমি কি সেই নিয়মটাও জানো না? আরিশান মৃধা দরজার কাছে গিয়ে হুট করে দাঁড়িয়ে গেলেন।
ওনার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। উনি ধপাস করে পিছু ঘুরলেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। উনি করিডোরের মাঝখানে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, আমি কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছি না। কার কাছ থেকে পারমিশন নেব? আর কিসের দোয়া? সারিম নিজের পকেট থেকে হাত দুটো বের করে বুকে টান করে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর এবার কিছুটা গম্ভীর ও চড়া হলো। কেন? কার কাছ থেকে মানে কি? জেবার কাছ থেকে? যেহেতু ওর সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এখন সে তোমার বৈধ স্ত্রী। বউয়ের সমস্ত সামাজিক ও নৈতিক দায়িত্ব কিন্তু এখন তোমার। সারিমের কথা শুনে আরিশান মৃধা তার ছেলের হাসি হাসলেন। উনি সারিমের দিকে 2 কদম এগিয়ে এসে ছেলের চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, বিয়ে যেহেতু তুমি দিয়েছ, তাই যেবার সমস্ত দায়িত্ব তোমার, আমার না। ও আমার কেউ নয়, আর ওর কোনো দায়িত্ব নেওয়ার দায়িত্ববোধও আমার নাই। কথাটা বলে আরিশান মৃধা আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না। উনি দরজা পেরিয়ে বেরিয়ে গেলেন। ওনার যাওয়ার শব্দে পুরো ড্রয়িং রুমটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। করিডোরের এক কোণায় দাঁড়িয়ে থাকা জেবার চোখের কোণ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। আরিশান মৃধার এই চরম প্রত্যাখ্যান আর অস্বীকার ওর বুকের ভেতরটা তীরের মতো বিঁধেছে। জেবা আর সেখানে দাঁড়াতে পারল না। ও মুখ চেপে ধরে দৌড়ে ওপরের ঘরের দিকে চলে গেল। অরি স্তব্ধ হয়ে বাবা যাওয়ার দরজার দিকে তাকিয়ে রইল। তারপর সে রাগে ফুঁসতে ফুঁসতে সারিমের দিকে এগিয়ে গেল। ও চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছে। খুশি হয়েছেন আপনি? অরি সারিমের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, সকাল সকাল একটা নোংরা তামাশা তৈরি করে যেবার বাবাকে এইভাবে অপমান করে আপনার ওই কুৎসিত অহংকারটা খুব তৃপ্ত হলো, তাই না? সারিম অরির এই চিৎকার শুনে মোটেও বিচলিত হলো না। নিজের চোখে সানগ্লাসটা ঠিক করে পরে নিয়ে অরির কানের কাছে ঝুঁকে এলো। অত্যন্ত নিচু আর শীতল গলায় বলল, তামাশা তো কেবল শুরু চন্দ্রিমা। আনোয়ার সিমেন্টের মনটা যদি এইটুকুতেই ভেঙে যায়, তাহলে সামনে যে বড় ঝড় আসছে তা কিভাবে সামলাবে বউ? নিজের বান্ধবীকে গিয়ে সান্ত্বনা দাও। আমার এখন হসপিটালে একটা ডাইনিকে সোজা করতে যেতে হবে। কথাটা বলেই সারিম অরিকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে করিডোর পার হয়ে গটগট করে বাইরে নিজের গাড়ির দিকে চলে গেল। আর অরি করিডোরের মাঝখান দিয়ে রাগে, ক্ষোভে আর এক অজানা আশঙ্কায় কাঁপতে লাগলো। আলভি 2 হাত জোর করার চেষ্টা করে কাঁদো কাঁদো গলায় বলল, নমি জান, আমার সোনা, আমার লক্ষ্মী বউ, এভাবে রাগ করে না প্লিজ। স্ট্যান্ডটা নাও মাও। ওটা লেগে আমি এমনিতেই পঙ্গু, ওটা দিয়ে মারলে একদম মরেই যাব। নামি স্ট্যান্ডটা ওর দিকে উঁচিয়ে গর্জে উঠল, চুপ কর তুই। তোর মুখ থেকে ওসব জান শোনা ডাক শুনলে আমার বমি আসে। তুই আমাকে কোন সাহসে বউ ডাকিস? হ্যাঁ, আলভি আর একটু পিছিয়ে গিয়ে ঢোক গিলে বলল, আহা দেখো, রাগ করে না। বিয়েটা কিন্তু আমি ইচ্ছে করে একা একা করতে চাইনি। কাল রাতে তোমার সম্মতি ছিল বলেই তো কাজী অফিসে বিয়েটা হয়েছে। এখন হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে অস্বীকার করলে কি চলে? এদিকে সাদা শুভ্র পাঞ্জাবির হাতা দুটো কনুই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করতে করতে সারিম যখন হাসপাতালের প্রিমিয়াম কেবিন ব্লকের করিডোরে পা রাখল, মুখের সেই চিরচেনা গম্ভীর রাশভারী ভাব। চোখে সানগ্লাসটা এক টানে খুলে পাঞ্জাবির পকেটে গুজে দিল। করিডোরের নার্স আর ডাক্তাররা দেশের তরুণ ও প্রভাবশালী শিক্ষামন্ত্রীকে আচমকা এভাবে দেখে কপালে হাত ঠেকিয়ে সালাম দিচ্ছিল। কিন্তু সারিম সেসবে স্রেফ একটা পেশাদার মাথা ঝাঁকানি দিয়ে এগিয়ে গেল 104 নম্বর কেবিনের দিকে। কেবিনের দরজার কাছাকাছি আসতেই সারিমের কান খাড়া হয়ে উঠল। ভেতর থেকে তীব্র চিৎকারের আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা আর কারো নয়, স্বয়ং আলভির। সারিম ভ্রু কুঁচকে দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতেই থমকে দাঁড়িয়ে গেল। ওর সেই পাথরের মতো শক্ত আর চতুর চেহারায় এক মুহূর্তের জন্য চরম বিস্ময় আর হতভম্ব ভাব ফুটে উঠল। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার দশা হলো। কেবিনের ভেতরের দৃশ্যটা যে কোনো সিনেমাকেও হার মানাতে বাধ্য করে। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় আটশোয়া হয়ে আছে আলফি। তবে ওর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। ওর ডান হাতটা কনুই থেকে কবজি পর্যন্ত মোটা প্লাস্টারে ব্যান্ডেজে মোড়ানো, এবং সেটা একটা সাদা কাপড়ের বেল্ট দিয়ে গলার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর আলভির ঠিক মাথার কাছে
জ্বলন্ত এক আগ্নেয়গিরির মতো দাঁড়িয়ে আছে নাওমি। নাওমির চুলগুলো কিছুটা অবিন্যস্ত, চোখে মুখে এক চরম উন্মাদনা আর রাগ। সে একটা স্টিলের স্যালাইন স্ট্যান্ড 2 হাতে উঁচিয়ে ধরে আলভিকে মারার জন্য তাড়া করছে। সারিমকে দরজায় দেখা মাত্রই আলভি শুকিয়ে চুন হয়ে যাওয়া মুখে এক মুহূর্তের জন্য প্রাণের সঞ্চার হলো। সে বিছানা থেকে লাফিয়ে ওঠার একটা ব্যর্থ চেষ্টা করে এক হাতে কোনো মতে গড়িয়ে গিয়ে সোজা সারিমের দীর্ঘ চওড়া শরীরের পেছনে গিয়ে আশ্রয় নিল। আলভি কায়দায় করে সারিমের 6 ফুট 2 ইঞ্চির বিশাল অবয়বটাকে ঢাল বানিয়ে ফেলল। আলভি সারিমের পাঞ্জাবির পেছনটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠল। স্যার বাঁচান স্যার, আমি শেষ। এই ডাইনি আজকে হসপিটালের ভিতরে আমার জান কবজ করে ছাড়বে। ওরে থামান স্যার। নাওমি তখন রাগে অন্ধ হয়ে স্ট্যান্ডটা উঁচিয়ে ধরেছিল, কিন্তু সারিমকে হুট করে সামনে দাঁড়িয়ে পড়তে দেখে সেও 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সারিমের উপস্থিতি নাওমির ভেতরের রাগটাকে যেন এক ঝটকায় আরও উস্কে দিল। সে স্ট্যান্ডটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র আক্রোশে আর অভিমানে সারিমের দিকে ছুটে এলো। কোনো দিকে না তাকিয়ে সারিমের 2 কাঁধ শক্ত করে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠল। সারিম, তুই এসেছিস? দেখ সারিম, তোর এই 2 টাকার ফকিন্নি অ্যাসিস্ট্যান্ট কত বড় সাহস! এই জঘন্য লোভী ছোট লোকটা আমার অবচেতন মনের সুযোগ নিয়ে আমি মাতাল থাকা অবস্থায় আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছে। তুই এর একটা বিচার কর সারিম। নাওমির অভিযোগে সারিমের ভ্রু দুটো আরও কুঁচকে গেল। সে আলফির ঝুলন্ত ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আলভি, এই হাতের এই অবস্থা কিভাবে হলো? আর নমি যা বলছে তার সত্যতা কতটুকু? সারিমের পেছন থেকে আলফি নিজের মাথাটা সামান্য বের করে নাওমির দিকে তাকিয়ে মুখটা ভেঙচিয়ে বলে উঠল, কিসের ধোকা? হ্যাঁ রূপসী ডাইনি, মুখ সামলাইয়ে কথা বলো। বিয়ে আমি একা একা করি নাই। তুমি নিজের পায়ে হাইটটা কাজে অফিসে গেছো, আর হাতের এই অবস্থা তো তোমার ওই রাক্ষসের কামড়ের লাইগা হইছে। রাক্ষসী একটা। কি? তুই আমাকে রাক্ষসী বললি? তোর এত বড় সাহস! নাওমি আবার তেড়ে গেল আলফিকে মারার জন্য। সে সারিমের আড়াল থেকে আলফিকে টেনে বের করার চেষ্টা করতে লাগলো। স্টপ ইট, বোথ অফ ইউ, জাস্ট স্টপ ইট। সারিমের বজ্রকণ্ঠের ধমকে ঘরের ভেতরের তাপমাত্রা এক ঝটকায় হিমাঙ্কের নিচে নেমে গেল। সারিমের চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। ও এক ঝটকায় নাওমিকে নিজের থেকে সরিয়ে দিয়ে ওকে 2 কদম দূরে ঠেলে দিল, আর পেছন থেকে আলফিকে টেনে এনে বেডে বসিয়ে দিল। সারিম অত্যন্ত ঠান্ডা বরফ শীতলে বলল, এটা কোনো ক্লাব বা রাস্তা নয় যে চাইছে তাই করবে। এটা একটা হসপিটাল। আর আলভি, তুমি আমার পিএ। তোমার থেকে আমি এই ধরনের সস্তা চিল্লাচিল্লি আশা করি না। এখন শান্ত হয়ে বসো দুজন, এবং আমাকে পরিষ্কার করে বলো কি হয়েছে। আলভি, তুমি শুরু করো, একদম প্রথম থেকে বলবে। সারিমের সেই খুনের চাউনি দেখে নাওমি আর আলফি দুজনেরই মুখ বন্ধ হয়ে গেল। আলফি একটা ঢোক গিলে নিজের ভাঙা হাতটা সাবধানে আগলে রেখে সেই বিভীষিকাময় ঐতিহাসিক রাতের কথা মনে করতে লাগলো। প্রতিদিন রাতে আলফি সব কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে। কাল রাতেও তার ব্যতিক্রম ছিল না। ঘড়িতে তখন রাত প্রায় 2টো বাজে। শহরের একটা অভিজাত বারের কাউন্টারে বসে নাওমি একের পর এক হাই ভোল্টেজ ড্রিঙ্কস গলায় ঢালছিল। পরনে ওয়েস্টার্ন ড্রেস। নাওমি বারবার গ্লাসে চুমুক দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, কেন সারিম, কেন তুই ওই পিচ্ছি মেয়েটার জন্য আমাকে মারলি? ও তোকে কি দেবে? ও তো একটা বাচ্চার মতো। ও তোকে আমার মতো ভালোবাসতে পারবে না। তুই শুধু আমার সারিম, শুধু আমার। বারের ওয়েটাররা নাওমিকে ভালো করেই চিনত। তার বাবার ক্ষমতার কারণে কেউ তাকে ঘাটানোর সাহস পেত না। কিন্তু সেদিন নাওমি এতটাই মাতাল হয়ে পড়েছিল যে সে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। এক সময় বার বন্ধ হওয়ার সময় হলে সিকিউরিটিরা তাকে কোনো মতে ধরে বারের বাইরে রাস্তার পাশে এনে ট্যাক্সি ডেকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নাওমি তাদের ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে নিজেই টলতে টলতে রাস্তায় নেমে আসে। রাস্তা তখন প্রায় জনমানবহীন। 2-1টা দ্রুতগতির গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে নিজের গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিল আলফি। সারাদিন অফিসের খাটুনি, বসের সঙ্গে কাজের সূত্রে
এদিক ওদিক ছোটাছুটি সব মিলিয়ে আলফির শরীর আর মন দুই ক্লান্ত ছিল। সে স্টিয়ারিংয়ে হাত রেখে গুনগুন করে গান গাইছিল আর ভাবছিল, আহা, জীবনটা যদি একটু রোমান্টিক হইতো, বসের মতো আমারও যদি একটা সুন্দরী বউ থাকতো। এসব ভাবতে ভাবতে আলফি আপন মনে ড্রাইভিং করছিল। ঠিক তখনই ওর গাড়ির হেডলাইটের আলোয় ধরা পড়ল একটা মেয়ে মাঝ রাস্তায় একদম মাতাল অবস্থায় ডানে বামে দুলতে দুলতে হেঁটে আসছে। মেয়েটা এতটাই অপ্রকৃতিস্থ যে যে কোনো মুহূর্তে কোনো বড় গাড়ির নিচে চাপা পড়ে যেতে পারে। আলফি কড়া করে ব্রেক চাপল। শব্দ করে গাড়িটা মেয়েটার থেকে মাত্র 2 ফুট দূরে গিয়ে থামল। আলফি কপালে হাত দিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নামলো। মনে মনে বিড়বিড় করলো, কোন পাগলি রে ভাই, মাঝরাতে মরতে আসছে। অগত্যা আলফি গাড়ি থেকে নেমে এসে মেয়েটার মুখের ওপর ফোনের ফ্ল্যাশ অন করতেই বুকের বাঁ পাশে 440 ভোল্টের একটা ইলেকট্রিক শক লাগলো। ও চোখ দুটো বড় বড় হয়ে গেল। শার্টের পকেটে হাত দিয়ে সে নিজের বুকটা চেপে ধরল। আরে এ তো বসের সেই রূপসী ডাইনির বান্ধবীটা। 1 মাস আগে মৃধা নিবাসে নাওমিকে প্রথম নজরে দেখে আলফি ওর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিল। যদিও সে জানতো এই মেয়ে বসের জন্য পাগল, তাও মনের ভেতর একটা অবাধ্য চারাগাছ গজিয়ে উঠেছিল। আজ সেই মেয়েকে এভাবে মাঝ রাস্তায় অসহায় অবস্থায় দেখে আলফির ভেতরে মজনু এক নিমিষে জেগে উঠল। আলফি দ্রুত নাওমির দিকে এগিয়ে গেল এবং অত্যন্ত নরম গলায় বলল, নৌমি মিস, আপনি এখানে এই অবস্থায়? আপনার গাড়ি কোথায়? বাড়ি যাবেন না? নাওমি আধবোঝা চোখে আলফির দিকে তাকালো। অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে ওর মগজে তখন ধূসর কুয়াশা। সে আলফির অবয়বটা ভালো করে দেখতে পাচ্ছিল না। ওর অবচেতন মনে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে আর কেউ নয়, স্বয়ং সারিম ভেবে বসে নিল। নাওমি হুট করে আলফির শার্টের কলারটা 2 হাত দিয়ে খামচে ধরল। ওর মুখ থেকে তীব্র মদের গন্ধ আসছিল। সে আলফির মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে জড়িয়ে জড়িয়ে বলল, শারিম, তুই তুই এসেছিস? আমি জানতাম তুই আমাকে ফেলে যেতে পারবি না। তুই ওই পিচ্চি মেয়েটাকে ছেড়ে আমার কাছে আসবি। আলফি চরম অস্বস্তিতে পড়ে গেল। সে নাওমির হাত দুটো আলতো করে সরানোর চেষ্টা করে বলল, আরে মিস, আমি সারিম স্যার না, আমি আলভি, বসের পিএ। আপনি ভুল করছেন। চলুন আপনাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেই। কিন্তু নাওমি কোনো কথাই শুনল না। ও আলফিকে রাস্তার পাশের একটা রেলিংয়ের ওপর টেনে নিয়ে বসালো এবং নিজেও তার পাশে ধপাস করে বসে পড়ল। এরপর শুরু হলো নাওমির কষ্টের কথার ফুলঝুরি। সে কাঁদতে কাঁদতে নিজের চুল খামচে ধরে বলতে লাগলো, সবাই আমাকে রিজেক্ট করে, আমার বাবা আমাকে বোঝে না, তুই আমাকে বুঝলি না। আমি তোকে এত ভালোবাসি, তাও তুই আমাকে থাপ্পড় মারলি ওই বাচ্চার জন্য। আলফি চুপচাপ বসে নাওমির এই চোখে জল, এই লাল হয়ে যাওয়া নাক আর অবাধ্য জেদটার দিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতর কেমন যেন একটা ওলটপালট হয়ে যাচ্ছিল। মনে মনে বলল, আহারে, কি মারাত্মক ভালোবাসা বসের জন্য, অথচ বস ওরা লাথি মেরে বের করে দেয়। কপাল খারাপ আমার, আমি এখানে ওর উপর মন দিয়ে বসে আছি আর ও অন্য কারোর জন্য কাঁদতেছে। নাওমি হঠাৎ কান্না থামিয়ে আলফির দিকে ফিরল। চোখ দুটো নেশায় আর কান্নায় জবা ফুলের মতো লাল। সে আলফির শ্যামলা গোলগাল মুখের দিকে তাকিয়ে নিজের হাতটা আলফির গালে রাখলো। আলফি তো লজ্জায় একদম জমে বরফ। নাওমি ফিসফিস করে বলল, শারিম, তুই কি আমাকে সত্যি কোনোদিন ভালোবাসবি না? তুই কি আমাকে বিয়ে করবি না? আলফি হাঁ করে তাকিয়ে রইল। সে কি বলবে ভেবে পেল না। নাওমি আলফির শার্টের বুকটা খামচে ধরে ঝাঁকাতে লাগলো। বল, বিয়ে করবি আমাকে? করবি কি না বল। যদি না করিস আমি এখনই এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো গাড়ির নিচে ঝাঁপ দেব। বল, করবি? আলফি বেচারা চরম এক সংকটে পড়ে গেল। একদিকে বসের প্রাক্তন বেস্ট ফ্রেন্ড এবং ওয়ান সাইডেড লাভার, যে এখন পুরোপুরি উন্মাদের মতো আচরণ করছে। অন্যদিকে আলফি নিজের ভেতরে সুপ্ত ইচ্ছা। এই মেয়েকে যদি এখন ছেড়ে দেই, ও সত্যি সত্যি মরবে। আর তাছাড়া সুযোগ তো জীবনে বারবার আসে না। বস তো ওরে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে। এখন যদি আমি ওরা আপন করে নেই, ক্ষতি কি? জীবন তো তেজপাতা হইলেও সার্থক।
আলফি অনেক কিছু ভেবে শেষমেশ একটা লাজুক আর চতুর হাসি দিল। সে নাওমির দিকে তাকিয়ে অত্যন্ত নরম কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি রাজি, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত নমি যান, কিন্তু একটা কথা, পরে কিন্তু পস্তাতে পারবেন না। নাওমি নেশার ঘরে শুধু মাথা নাড়ল। আমি পস্তাবো না, চল এখনই চল, কাজী অফিসে চল। রাত তখন 2:50। আলফি নিজের গাড়িটা চালিয়ে পুরান ঢাকার এক চিপা গলির ভেতরে এসে থামল। এ এলাকায় তার এক পরিচিত কাজী থাকে, যে টাকার বিনিময়ে যে কোনো অসময়ে বিয়ে পড়াতে ওস্তাদ। গাড়ির পেছনের সিটে নাওমি তখন পুরোপুরি এলিয়ে পড়েছে। সে কখনো হাসছে, কখনো কাঁদছে, আর অবিরাম সারিমের নাম জপ করছে। আলফি গাড়ি থেকে নেমে নাওমিকে এক প্রকার পাজা কোলা করে গাড়ি থেকে বের করলো। নাওমির খোলা অবিন্যস্ত চুলগুলো লুটোপুটি খাচ্ছিল বাতাসে। আলফি সেগুলো নিজ হাতে ঠিক করে দিল, বলল, আহ লক্ষ্মী বউ আমার, একটু শক্ত হয়ে দাঁড়াও, আর কয়েকটা কদম। কাজী অফিসের দরজায় অনবরত ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে এক বৃদ্ধ কাজী সাহেব লুঙ্গি আর ফতুয়া পরে চোখ ডলতে ডলতে দরজা খুললেন। মাঝরাতে এভাবে একটা ছেলে আর একটা মদ্যপ মেয়েকে দেখে কাজী সাহেবের চোখ তো চড়ক গাছ। কি মিয়া, এই মাঝরাইতে কারে দইরা নিয়ে আইস? মেয়েটার তো দেখি পা চলতেছে না, মদ খাইছে নাকি? কাজী সাহেব নাক কুচকে বললেন। আলফি দ্রুত পকেট থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে কাজী সাহেবের হাতে গুজে দিয়ে ফিসফিস করে বলল, চিল্লাচিল্লি করবেন না, প্রেম ঘটিত জটিল কেস। মেয়েটা বিষ খেতে গেছিল, আমি বাসাইয়া নিয়ে আসছি। আপনি দ্রুত নিকানামা বের করেন, শুভ কাজে দেরি করতে নাই। টাকার গরম দেখে কাজী সাহেবের সুর এক নিমিষে নরম হয়ে গেল। তিনি তাদের ভেতরে বসতে দিলেন। সে সময় কাজী অফিসে আরও 2জন মানুষ ঘুমাচ্ছিল। একজন হলো কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট মকবুল, আর অন্যজন কাজীর ভাগ্নে পল্টু। সে গ্রাম থেকে ঢাকা বেড়াতে এসছে। কাজী সাহেব তাদের ডেকে তুললেন। এই মকবুল, পল্টু, ওট বেটারা, সাক্ষী হইতে হইব, খাতা কলম লেয়া বস। মকবুল আর পল্টু চোখ ডলতে ডলতে টেবিলের সামনে এসে বসল। নাওমি তখন কাজের চেয়ারের ওপর সোজা হয়ে বসার চেষ্টা করছিল, কিন্তু বারবার ডানে বামে হেলে পড়ছিল। কাজী সাহেব খাতা খুলে লিখতে শুরু করলেন। মেয়ের নাম কি? নাওমি হঠাৎ টেবিলের উপরে একটা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আমার নাম নওমি, তেজরিন খান নওমি, আমি সারিমের বউ, লেখো সারিম মৃধা। আলফি দ্রুত নামের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে কাজী সাহেবকে বলল, হুজুর, বরের নাম আলভি হোসেন, আপনি লেখেন। নামি আলফির হাতটা কামড়ে দেওয়ার চেষ্টা করলো। সে টেবিলের উপর রাখা কালি দোয়াতটা এক হাত দিয়ে উল্টে দিল। নীল কালে গিয়ে পড়ল কাজী সাহেবের ধপধপে সাদা ফতুয়ার ওপর। আস্তাগফিরুল্লাহ, এইটা কি করলো এই বেডি? কাজী সাহেব চিৎকার করে উঠলেন। হুজুর, রাগ করবেন না, আমি আপনার নতুন ফতুয়া কেনার জন্য টাকা দিব। আলফি আরেকটা নোট বাড়িয়ে দিল। পাশ থেকে মকবুল যখন নামিকে জিজ্ঞাসা করলো, কন্যা, আপনি কি 112 টাকা দেলমোহরে আলবি হোসেনকে স্বামী হিসাবে কবুল কইলিয়া লইয়েন? নামি টেবিলের উপর মাথা রেখে বিড়বিড় করছিল। সে মকবুলের দিকে তাকিয়ে বলল, কবুল? কারে কবুল? সারিম রে? হ্যাঁ, কবুল কবুল, 100 বার কবুল। আলফি মকবুলের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। দেখলেন তো, ও কবুল বলছে, আপনি সই নেন। নামি খাতার উপর সই করার সময় কলমটা দিয়ে খাতাটা ছিঁড়ে ফেলার উপক্রম করলো। সে সই করলো ঠিকই, কিন্তু সেটা সোজা লাইনে না হয়ে একটা আঁকাবাঁকা জিরাপির মতো হলো। আলফি নিজের সাইনটা অত্যন্ত নিপুণভাবে আর গর্বের সাথে সম্পন্ন করলো। সাক্ষী হিসেবে মকবুল আর পল্টু তাদের দস্তখত বসিয়ে দিল। পল্টু নামের দিকে হাঁ করে তাকিয়েছিল। সে আলফির কানে ফিসফিস করে বলল, ভাইয়া, আপনি তো খাসা মাল পটানি দিচ্ছেন, কিন্তু আপনার কপাল যে শনি আছে এটা বুঝতেছেন? আলফি পল্টুর পিঠে একটা থাপড় মেরে বলল, চুপ কর বেটা, বিয়ে হয়েছে এটাই অনেক। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আলফি নাওমিকে আবার গাড়িতে নিয়ে আসার জন্য ধরল। নামি হঠাৎ আলফির দিকে ঘুরে তাকালো। নেশার ঘোরে ওর কেন জানি মনে হলো এটা সারিম নয়, সামনে দাঁড়িয়ে থাকা সারিম রূপী লোকটা তাকে ধোকা দিচ্ছে।
নামি তীব্র কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, তুই আমার শাড়িম নোস, তুই কে রে ছোট লোক? এই বলে নামি আলফির ডান হাতটা শক্ত করে ধরে নিজের ধারালো দাঁত দিয়ে এক কামড় বসিয়ে দিল এবং একই সাথে আলফিকে ধাক্কা দিয়ে ফেলে দিল কাজী অফিসের সিঁড়ি থেকে। আলফি বেচারা সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে একটা ভাঙা ইটের উপর ল্যান্ড করলো আর মট করে একটা শব্দ হলো ওর ডান হাতের হাড়ে। আহ, মরে গেলাম রে। আলফি চিৎকার করে উঠল, কিন্তু সেই ভাঙা হাত নিয়ে সে কোনো মতে নাওমিকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে এসেছিল। সারিম এতক্ষণ হাত গুটিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আলফির বর্ণনা শুনছিল। ও ঠোঁটের কোণে সেই চেনা চতুরার বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। সে নাওমির দিকে তাকালো, যে এতক্ষণ রাগে লাল হয়ে এক কোণে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছিল। নাওমি সারিমের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, শাড়িম, তুই এই ছোট লোকের কথা বিশ্বাস করছিস? ও একটা আস্ত জচ্ছর। ও আমাকে কোনো ড্রাগস খাইয়েছিল হয়তো। আমি কেন এই 2 টাকার অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করব? আমার স্ট্যাটাস কি আর এই স্ট্যাটাস কি? আলফি বিছানা থেকে আবার চিল্লিয়ে উঠল, ওরে আমার মহারানী, স্ট্যাটাসটা দেখায়। বিয়ের রাতে যখন সারিম সারিম কইরা আমারে জড়াইয়া ধরছিলাম তখন স্ট্যাটাস কইছিল। আমার হাতটা যে চিবাইয়া খেলাম, এখন আবার আমারে চোর বানাইতেছ? চুপ কর তুই। নাওমি আবার স্যালাইনের স্ট্যান্ডটা তুলতে গেল। নমি, সারিমের ভারী আর গম্ভীর কণ্ঠস্বর এবার পুরো ঘরটাকে শান্ত করে দিল। সে এক কদম এগিয়ে এসে নাওমির ঠিক সামনে দাঁড়ালো। ও চোখ থেকে সেই কৌতুকময় ভাবটা উধাও হয়ে সেখানে এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আর শীতলতা ফুটে উঠল। সারিম নাওমির চোখের দিকে সোজা তাকিয়ে বলল, নমি, আলবি যা করেছে সেটার আইনি বৈধতা আছে। তো এখন আইনত এবং সামাজিকভাবে আলফের বিবাহিত স্ত্রী। নাওমি অবিশ্বাস্য দৃষ্টিতে সারিমের দিকে তাকালো। ও চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। শাড়িম, তুই এটা বলতে পারিস? তুই আমাকে এই ফকিন্দির হাতে ছেড়ে দিচ্ছিস? তুই আমাকে একটু ভালোবাসিস না? সারিম একটা তাচ্ছিলের হাসি হাসলো। সে নিজের পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে বলল, এর আগেও তোকে কোনোদিন ভালোবাসি না নমি, আর আজ তো প্রশ্নে ওঠে না। আমার ঘরে আমার স্ত্রী আছে, আর তোর জন্য আলভি একদম পারফেক্ট। সারিম এবার আলফির দিকে ফিরল। আলফি তখন বসের ওই ঐতিহাসিক রায় শুনে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ছিল। সারিম আলফিকে বলল, আলভি, তোমার এই ভাঙা হাতের জন্য তোমাকে 1 সপ্তাহের ছুটি দেওয়া হলো। তবে হ্যাঁ, ছুটিটা কিন্তু হানিমুনের জন্য নয়, নিজের হাত ঠিক করার জন্য। আর আজ থেকে তোমার স্ত্রীর সমস্ত দায়িত্ব তোমার। জি স্যার। নাওমি কাঁপতে কাঁপতে সোফার উপর বসে পড়ল। সারিমকে পাওয়ার সমস্ত রাস্তা আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। এখন তার কপালে এই আলফি নামের অদ্ভুত ছেলেটাই লেখা আছে। ভাবতেই বেচারি রাগে ফেটে পড়ছে। সারিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে নিজের পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে পড়ল। দরজার দিকে এগিয়ে গিয়ে হ্যান্ডেলটা ধরে সে পেছন ফিরে আলফিকে একটা শেষ বাঁকা হাসি উপহার দিয়ে বলল, শুভ বিবাহিত জীবন আলভি। ডাইনিকে সামলানোর জন্য অল দ্য বেস্ট। কথাটা বলেই শিক্ষামন্ত্রী মৃধা আবরাজ সারিম নিজের চিরচেনা দর্পিত ভঙ্গিতে জুতোর খটখট শব্দ তুলে হাসপাতালের করিডর দিয়ে বেরিয়ে গেল। আর কেবিনের ভেতরে আলভি অত্যন্ত লাজুক আর চতুর চোখে নাওমির দিকে তাকিয়ে মনে মনে বলল, আহা, তেজপাতা হলেও জীবনটা আজ ভিক্ষা সার্থক হয়ে গেল। নিস্তব্ধ এক ভোরের রেশ কাটিয়ে সকালটা গড়িয়ে দুপুর হতে চলল। অরির ঘরের বেলকনি থেকে গার্ডেনের দিকে তাকিয়ে যেবা এক দৃষ্টিতে বসে আছে। ওর দু চোখে বিষণ্ণতার গভীর ছায়া, যেন মনের ভেতরে কোনো এক অদৃশ্য মেঘের আস্তরণ জমেছে। আরিশান মৃধার সেই নির্মম বাক্য যেবা ওনার কেউ নয়, ওর কোনো দায়িত্ব নেওয়ার দায়বদ্ধতাও ওনার নেই। যেবার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত হচ্ছে, এই প্রত্যাখ্যানের যন্ত্রণা কি তবে সারা জীবন ওর সঙ্গী হয়ে থাকবে? সমাজ, পরিবার আর এই অদ্ভুত অসম সম্পর্কের জটিল আবর্তে যেবা আজ নিজেকে বড্ড একা, বড্ড তুচ্ছ মনে করছে। অরি রুমে পা রাখতেই দেখলো যেবা স্থির মূর্তির মতো বসে আছে। অরি বুঝতে পারলো যেবার মনের ভেতরে কি পরিমাণ ঝড় চলছে। অরি কোনো উচ্চবাচ্য করল না। সে জানে এই মুহূর্তে যেবাকে সান্ত্বনার বাণী শোনানোর চেয়ে
ওর পাশে থাকাটা বেশি জরুরি। আরিশান মৃধার ওই কঠোর শব্দগুলো যেবার কোমল হৃদয়ে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছে তা অরির অজানা নয়। অরি নিঃশব্দে আলমারির কাছে এগিয়ে গেল। কোচিংয়ে যাওয়ার জন্য নিজেকে কিছুটা গুছিয়ে নিতে হবে। অরি আলমারি থেকে বের করলো হালকা নীল রঙের একটি ফর্মাল শার্ট আর গাঢ় নীল জিন্স। শার্টের হাতা দুটো কিছুটা গুটিয়ে নিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। বাদামি রেশমি চুলগুলোকে আলতো হাতে দুভাগে ভাগ করে চমৎকার একটি বেনি করে নিল। ঠোঁটে আলতো করে বুলিয়ে নিল নুড শেডের লিপ গ্লস। বাড়তি কোনো সাজসজ্জা ছাড়াই অরিকে স্নিগ্ধ অথচ ব্যক্তিত্বময়ী দেখাচ্ছিল। এমনিতে অরি দেখতে মারাত্মক সৌন্দর্যের অধিকারী, তার উপর এই সামান্য সাজটাই ওকে আরো ভুবনময়ী সৌন্দর্য দেখাচ্ছে। চোখের কোণে কোনো এক অজানা দৃঢ়তা আর গাম্ভীর্য ফুটে উঠেছে ওর। টেবিল থেকে ব্যাগটা টেনে নিল অরি। প্রয়োজনীয় বই খাতাগুলো ব্যাগে গুছিয়ে ফোনটা পকেটে রেখে সে জেবার দিকে ফিরল। জেবার সেই উদাসীন চাহনি তখনও গার্ডেনের দিকে। অরি ধীর পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। জেবা চিবুকটা ধরে নিজের দিকে আলতো করে ঘোরালো সে। জেবার চোখের কোণে এখনো ভেজা ভাব। অরি মিষ্টি হেসে বলল, জেবা, তুই যদি এভাবে নিজেকে শেষ করে দিস তাহলে পড়াশোনা করবি কখন? এখনো তোর বাকি জীবন পড়ে আছে। আগে নিজের ক্যারিয়ার তৈরি কর, নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে চল। ভাগ্যে যদি লেখা থাকে আর তোর ভালোবাসার নিয়ত ভালো থাকে, দেখবি তুই একদিন তোর সত্যিকারের ভালোবাসা নিশ্চয়ই পাবি। ধৈর্য ধরতে শিখ আগে। আজকে আর তোর কোচিংয়ে যাওয়ার দরকার নেই, তবে হ্যাঁ, কোচিংয়ে যাওয়ার আগে তোকে নাস্তাটা করিয়েই ছাড়বো। সে কাল দুপুরে খেয়েছিস, এখন অবধি কিচ্ছু মুখে তুলিসনি। এভাবে থাকলে কি হবে? আগে নিজের শরীরের দিকে তো নজর দে। জেবা কিছু বলতে গিয়েও থেমে গেল। ওর কণ্ঠে তখন কান্নার রেশ। অরি কোনো উত্তর শোনার অপেক্ষা করলো না। সে নিচে গিয়ে শাহিন মিয়াকে ডেকে দিল, যেন জেবার জন্য নাস্তাটা ওপরের রুমে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর খাবার নিয়ে বারান্দা ছোট টি টেবিলে সাজিয়ে রেখে শাহিন মিয়া চলে গেলেন। অরি জেবার সামনে সোফায় বসলো। জেবা অরিকে বলল, অরি, আমার কি সত্যি এ বাড়িতে থাকা উচিত? উনি যেভাবে শারীন ভাইয়ের সামনে আমাকে অস্বীকার করলেন। অরি জেবার মুখে হাত রেখে বাধা দিল। ওসব কথা আর ভাববি না। মানুষ যখন রাগের মাথায় থাকে তখন অনেক ভুল কথাই বলে ফেলে। বাবা এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তুই শুধু নিজের উপর ফোকাস কর। দেখ, তোর সামনে মেডিকেল অ্যাডমিশন, ওটা এখন তোর একমাত্র লক্ষ্য। খাবারগুলো জেবার দিকে এগিয়ে দিয়ে অরি স্নেহের সুরে বলল, খা তো, না খেলে শরীর একদম ভেঙে যাবে। না খেয়ে থাকা একদমই চলবে না। জেবা বাধ্য মেয়ের মতো এক চামচ খাবার মুখে দিল। ও চোখে জল আবার টলমলো করে উঠল। অরি ওর পাশে বসে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। এরপর জেবার কপালে হাত বুলিয়ে দিয়ে ওর গালে আদরে একটা চুমো খেলো। অরি হাসি মুখে বলল, আমি বিকেলে ফিরে আসব, চিন্তা করিস না একদম। তোর জন্য আমি আছি তো, আর সারি মতো আছে। দেখবি সব ঠিক হয়ে যাবে, সাবধানে থাকিস কেমন? কথাটা বলে অরি দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো জেবার দিকে তাকালো। অরিকে যেতে দেখে জেবা ম্লান মুখে একটি মুচকি হাসি দিল। এই শত কষ্টের মাঝেও অরির এই উপস্থিতি, এই নিঃস্বার্থ ভালোবাসা জেবার বাঁচার রসদ। অরি বেরিয়ে যেতে জেবা একা হয়ে গেল, কিন্তু ওর মনের কোণে একটা অদ্ভুত প্রশান্তি খেলা করে গেল। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। জীবনটা হয়তো বড় বেশি জটিল, অনিশ্চয়তায় ঘেরা, কিন্তু অরির মতো এমন একজন বন্ধু পাশে থাকলে সব লড়াই যেন কিছুটা হলেও সহজ মনে হয়। জেবা আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো, কিন্তু এবারও চোখে অতটা বিষণ্ণতা নেই। অরির দেওয়া সেই ছোট্ট চুমু আর আশার বাণী ওর বুকের ভেতরে হিমশীতল শূন্যতায় যেন এক মুঠো উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেল। অরি বাইরে এসে দাঁড়াতেই সকালে সে মনোরম স্নিগ্ধতা উধাও হয়ে রোদের তীব্রতা চোখে লাগলো। তপ্ত সূর্য মাথার উপর তার তেজ ছড়াতে শুরু করেছে। মৃধা নিবাসের বিশাল লোহার গেটটা পেরিয়ে অরি এসে রাস্তার মোড়ে দাঁড়ালো। ড্রাইভার রহিম মিয়া আগে থেকে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিল। রহিম মিয়া অরিকে দেখে তড়িঘড়ি করে নেমে পেছনে দরজাটা খুলে ধরলেন। আসসালামু আলাইকুম আম্মাজান, কোচিংয়ে যাবেন নাকি? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। হ্যাঁ চলুন, একটু তাড়াতাড়ি করবেন, এমনিতেই কিছুটা দেরি হয়ে গেছে। অরি গাড়িতে উঠতে উঠতে বলল। গাড়ির এসিটা চালু হতে ভেতরে শীতল হাওয়া অরির
ক্লান্ত শরীরে স্বস্তি এনে দিল। সে জানালার কাছ দিয়ে বাইরের চিরচেনা শহরটার দিকে তাকিয়ে রইল। জ্যাম, কোলাহল, মানুষের কর্মব্যস্ততা, সবকিছু কেমন যেন যান্ত্রিক। অরি নিজের ব্যাগ থেকে চোখের রিডিং গ্লাসটা বের করলো। এরপর পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনটা অন করে সময় দেখল। হাতে আর মাত্র 15 মিনিট আছে। এ সময়ে শহরের ট্রাফিক জ্যাম পেরিয়ে কোচিং সেন্টারে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। আঙ্কেল, ফ্লাইওভার দিয়ে নিন, নিচের রাস্তায় বেশি জ্যাম হতে পারে। অরি পেছন থেকে নির্দেশ দিল। জি আম্মাজান, আমি ওই দিকেই দিয়ে যাচ্ছি। রহিমিয়া দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরালেন। গাড়ি যখন ফ্লাইওভারে উঠল তখন দুপুরের রোদ এসে সরাসরি অরির মুখের ওপর পড়ল। অরি নিজের ব্যাগ থেকে নোট খাতাটা বের করে আরও একবার চোখ বোলাতে লাগলো। বায়োলজির জেনেটিক্স চ্যাপ্টারটা আজ পড়ানো হবে। কোচিংয়ের রেগুলার টেস্টও আছে। এত সব মানসিক ঝামেলার মাঝেও নিজের পড়াশোনার ক্ষতি সে হতে দিতে পারে না। ঠিক 15 মিনিট পর গাড়ি এসে থামল কোচিং সেন্টারের মেডিকোর প্রধান শাখার সামনে। 4 তলায় ভবনটির সামনে সবসময় পরীক্ষার্থীদের ভিড় লেগে থাকে। শত শত তরুণ তরুণী চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এখানে আসে। গাড়ি থামতে রহিম মিয়া নেমে দরজা খুলে দিলেন। অরি তার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রিডিং গ্লাসটা নাকের ডগায় একটু ঠিক করে গাড়ি থেকে নামলো। দুপুরের কড়া রোদ তখন অরির হালকা নীল রঙের ফর্মাল শার্টের ওপর এসে পড়েছে, যার ফলে শার্টের রংটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। হাতার গুটিয়ে রাখা অংশ থেকে তার ফর্সা হাত দুটো রোদে চকচক করছে। চুলগুলো বেনিতে বাঁধা থাকায় তার ঘাড়ে স্নিগ্ধতা স্পষ্ট। ঠোঁটে নোড শেডের লিপ গ্লস, যা রোদের আলোয় সামান্য চকচকে আভা ছড়াচ্ছে। অরি মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো। গেটের পাশে দাঁড়িয়ে থাকা একদল ছেলে, যারা এতক্ষণ হাসাহাসি আর আড্ডায় মত্ত ছিল, তাদের সবার দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো অরির ওপর। ছেলেদের মধ্যে থেকে একজন অরিকে দেখে ফিসফিস করে বলল, আজকে এই অরি মেয়েকে মারাত্মক জোশ লাগছে। একে কোনোভাবে গার্লফ্রেন্ড বানাতে পারলে জীবন সার্থক। গার্লফ্রেন্ড না বউ। অন্য একজন হাঁ করে তাকিয়ে থেকে মন্তব্য করলো। অরি প্রতিদিন এই একই পরিস্থিতির মুখোমুখি হয়, তবে সে এই সমস্ত সস্তা মনোযোগকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। চোখের কোণে সবসময় একটা সহজাত গাম্ভীর্য আর উদাসীনতা থাকে, যা ছেলেদেরকে তার কাছে আসার সাহস দেয় না। অরি সোজা তাকিয়ে করিডর দিয়ে হেঁটে লিফটের দিকে এগিয়ে গেল। ছেলেরা অনেকে ইচ্ছে করেই তার পথ আগলে দাঁড়ানোর ভান করে, কিন্তু অরির সেই তীক্ষ্ণ গম্ভীর চাহনি দেখলেই তারা স্বয়ংক্রিয়ভাবে পথ ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। অরি কাউকে কোনো গুরুত্ব না দিয়ে নিজের চশমাটা বাম হাতের আঙ্গুল দিয়ে একটু ওপরে ঠেলে সোজা লিফটে উঠে গেল। লিফটের স্টিলের দেওয়ালে নিজের প্রতিচ্ছবি দেখে সে একবার তার বেনিটা ঠিক করে নিল। লিফট থেকে 3 তলায় নেমে অরি তার নির্ধারিত ক্লাসরুমের সামনে পৌঁছালো। তখনও ক্লাস শুরু হতে কয়েক মিনিট বাকি। বিশাল এই হলরুমে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। মেয়েদের বসার সারি আলাদা হলেও পেছনের দিকে সহশিক্ষার নিয়ম অনুযায়ী ছেলেমেয়েরা একই সাথে বসে। অরি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পুরো ক্লাসরুমের গুঞ্জন এক পলকের জন্য থেমে গেল। পেছনের সারিতে বসা প্রায় প্রতিটি ছেলে চোখ চকচক করে উঠল। অরি ক্লাসরুমে চোখ বোলাতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল, যা এই 1 মাস ধরে সে প্রায় প্রতিদিনই দেখে আসছে। ক্লাসরুমের পেছনের দিকের প্রায় 4-5টি বেঞ্চের পাশের চেয়ারগুলো খালি পড়ে আছে। প্রতিটি খালি চেয়ারের পাশে বসে আছে কোনো না কোনো ছেলে। তারা সবাই নিজেদের ব্যাগ কিংবা খাতা পাশের চেয়ারে রেখে জায়গা আটকে রেখেছে। কেন রেখেছে তা অরির অজানা নয়। এই ছেলেগুলো প্রতিদিন মনে মনে একটা অসম্ভব আশা নিয়ে আসে, যদি কোনোদিন অরি এসে তাদের পাশের খালি চেয়ারটায় বসে, যদি তার সাথে দুটো কথা বলার সুযোগ মেলে। একটা ছেলের চাহনিতে স্পষ্ট আকুতি। কেউ কেউ আবার অরিকে দেখে তড়িঘড়ি করে নিজের পাশের চেয়ার থেকে ব্যাগটা সরিয়ে নিয়ে বিনীতভাবে হাসার চেষ্টা করলো, যেন আকারে ইঙ্গিতে ডাকছে, এখানে এসে বসো। কিন্তু অরি তাদের সবাইকে চরম হতাশ করে দিয়ে নিজের দৃষ্টি সোজা সামনের দিকে রাখলো। সে খুব ভালো করেই জানে, এ ফাঁদে পা দেওয়া মানে নিজের পড়াশোনার 12টা বাজানো। তাছাড়া সবচেয়ে বড় কথা, অরি বিবাহিত। স্বামীকে মানুক আর না মানুক, তবে স্বামীর প্রতি
লয়াল থাকবে বলে নিজেকে নিজে শাসিয়েছে অরি। ক্লাসরুমের ডান দিকে জানালার পাশে শাড়ির দিকে তাকালো অরি। সেখানে একদম শেষের দিকের একটা ডেস্কে বসে আছে একটি চেনা মুখ, আরাফ। আরাফ আগে থেকে অরির আসার অপেক্ষায় ছিল। অরিকে ক্লাসরুমে ঢুকতে দেখে সে তার পাশের খালি চেয়ারে রাখা নিজের ওয়াটার বোতল আর ব্যাগটা সরিয়ে নিল। সে অরির দিকে তাকিয়ে একটা মৃদু মার্জিত হাসি দিল। অরি আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত পায়ে হেঁটে আরাফের দিকে এগিয়ে গেল। চারপাশের ছেলেদের দীর্ঘশ্বাস আর হতাশাজনক চাহনিকে পেছনে ফেলে সে সরাসরি আরাফের পাশে সে কাঙ্ক্ষিত চেয়ারটায় গিয়ে বসল। পেছনের সারি থেকে কয়েকজন ছেলে নিজেদের মধ্যে চাপা স্বরে বলতে লাগলো, ধুর ইয়ার, আজকেও ওই আরাফ বেটা বাজি মেরে দিল। চেয়ারে বসে অরি তার কাঁধের ব্যাগটা ডেস্কের ওপর রাখলো। এসি চলা সত্ত্বেও তার কপালে সামান্য ঘাম জমেছিল। সে টিস্যু বের করে আলতো করে কপালটা মুছে নিল। আরাফ অরির মুখের দিকে তাকালো। অরির চোখের কোণের ক্লান্তিটা সে চট করে ধরে ফেলল। কোচিংয়ে এই 1 মাসে অরি আর জেবার সাথে আরাফের বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আরাফ ছেলেটা অন্য ছেলেদের মতো নয়। সে ভীষণ ভদ্র, পড়াশোনায় তুখোড় এবং বন্ধুদের প্রতি ভীষণ কেয়ারিং। এই 1 মাসে সে অরি আর জেবাকে পড়াশোনার নানা খুঁটিনাটি নোট দিয়ে কঠিন টপিকগুলো সহজ করে বুঝিয়ে দিয়ে তাদের ভীষণ ফ্রি করে নিয়েছে। কি হয়েছে রে ওয়ারি? তোকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। আরাফ তার কণ্ঠস্বর কিছুটা নামিয়ে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলো, আর জেবা কোথায়? আজও আসেনি কেন? ওর তো আসার কথা ছিল। অরি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেবার শরীরটা ভালো নেই রে, তাই আজকে আসতে বারণ করলাম। ও, আরাফ অরির ডেস্কের উপর একটা সুন্দর করে বাঁধানো ডায়েরি এগিয়ে দিল। এটা কি? অরি ভ্রুকুচকে তাকালো। জেনেটিক্সের ওপর আমার তৈরি করা স্পেশাল শর্টকাট নোট। আজকে স্যার যে চ্যাপ্টারটা পড়াবে তার উপর ভিত্তি করে বানানো। এটা একবার চোখ বুলিয়ে নে, ক্লাসে পড়া ধরলে সুবিধা হবে। আর জেবাকে এটা দিয়ে দিস, ও যেন বাড়িতে বসে এটা কভার করে নেয়। আরাফ হাসি মুখে বলল। নোট খাতাটা হাতে নিয়ে অরির মনটা কৃতজ্ঞতায় ভরে গেল। সে খাতাটা খুলে দেখল অত্যন্ত নিখুঁত ও পরিষ্কার অক্ষরে প্রতিটি জটিল সূত্র আর ব্যাখ্যা লিখে রাখা হয়েছে। আরাফের এই নিঃস্বার্থ সাহায্য সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ আরাফ, তুই সত্যি অনেক হেল্প করিস আমাদের। অরি আন্তরিকভাবে বলল, তোর বন্ধুদের মধ্যে আবার থ্যাংক ইউ কিসের? তোরা ভালো রেজাল্ট করলে সেটাই আমার সবচেয়ে বড় গিফট। ঠিক তখনই ক্লাসরুমের সামনের দরজা দিয়ে লেকচারার তানভীর স্যার প্রবেশ করলেন। হাতে তার মার্কার পেন আর প্রজেক্টের রিমোট। পুরো ক্লাসরুমে মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। অরি ও রিডিং গ্লাসটা আবার চোখে পড়ে খাতা কলম রেডি করলো। আরাফও তার মনোযোগ স্ক্রিনের দিকে তাকালো। এদিকে ফাঁকা বাড়িতে যেবা জন্য এই বিশাল রাজপ্রাসাদ সম বাড়িটা এখন একটা নিঃসঙ্গ খাঁচা ছাড়া আর কিছুই নয়। ভেতরের 4 দেওয়ালের ঘেরাটোপে দম আটকে আসছিল ওর। তাই নিজের মনটাকে কিছুটা হালকা করতে, ভেতরের জমে থাকা বিষাদের মেঘগুলোকে একটু কাটাতে সে গুটি গুটি পায়ে হেঁটে নিচে নেমে এলো বাগানের দিকে। মৃধা নিবাসের এই বিশাল বাগানটা যেবার ভীষণ পছন্দের একটা জায়গা। যখনই ওর মন খারাপ থাকে ও এই বাগানের সবুজ ঘাসের উপর এসে দাঁড়ায়। বাগানটা সত্যিই দেখার মতো। চারপাশটা এত সুনিপুণভাবে সাজানো যে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য। বিস্তীর্ণ সবুজ লনের দুপাশে সারিবদ্ধভাবে ফুটে আছে রকমারি দেশি বিদেশি ফুলের গাছ। একদিকে ডালিয়া, চন্দ্রমল্লিকা আর অন্য পাশে রজনীগন্ধা স্নিগ্ধ সুবাস ছড়াচ্ছে। বাগানের ঠিক মাঝখানটায় বসার জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। কয়েকটি নিচু মার্বেল টেবিলকে কেন্দ্র করে বৃত্তাকারে সাজানো রয়েছে বেশ কিছু আরামদায়ক বেতের সোফা। বিকেলের ম্লান রোদ তখন বাগানের গাছের পাতাগুলোর ফাঁক গলে এসে পড়ছিল ঘাসের ওপর। অন্য পাশে বাগানের বৃদ্ধ মালি কাঁচি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে গাছের অতিরিক্ত পাতাগুলো কেটে সমান করছিলেন। খচখচ শব্দ তুলে তিনি নিজের কাজে ব্যস্ত। যেবা ধীর পায়ে বাগানের ঘাসের ওপর দিয়ে হাঁটতে লাগলো। খালি পায়ে নরম ঘাসের স্পর্শ ওর উত্তপ্ত মস্তিষ্ককে কিছুটা আরাম দিচ্ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে যেবা আকাশের দিকে তাকালো। জীবনটা কত দ্রুত বদলে গেল। কদিন আগেও সে ছিল এক স্বাধীন উড়নচণ্ডী মেয়ে।
আর আজ সে এক অদ্ভুত অসম সম্পর্কে জালে বন্দী। হাঁটতে হাঁটতে যেবার নজর গিয়ে পড়ল বাগানের এক কোণে থাকা একটি বিশাল জাতের লাল গোলাপ গাছের দিকে। গাঢ় টকটকে লাল রঙের একটা চমৎকার গোলাপ ফুটে আছে ঠিক মগডালে। ফুলটা এত সুন্দর আর সতেজ দেখাচ্ছিল যে যেবার মনের ভেতরে সমস্ত উদাসীনতা এক নিমিষে উধাও হয়ে গেল। ওর খুব ইচ্ছে হলো ফুলটা পেড়ে নিজের কাছে রাখতে। যেবা গাছটা নিচে গিয়ে দাঁড়ালো এবং হাত বাড়ালো, কিন্তু গাছটা বেশ উঁচুতে হওয়ায় ওর হাত নাগাল পাচ্ছিল না। যেবা পায়ের আঙ্গুলে ভর দিয়ে শরীরটাকে যতটা সম্ভব টান টান করে ফুলটা ধরার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওনাটা বারবার কাঁধ থেকে খসে পড়ছিল আর ওর ফ্যাকাশে মুখে সামান্য রক্তিম আভা ফুটে উঠছিল ক্লান্তিতে, কিন্তু কিছুতেই সে মগডাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ইস, আর একটু যদি লম্বা হতাম। যেবার স্বগতোক্তিতে বিড়বিড় করে বলল এবং শেষবারের মতো একটা মরিয়ার চেষ্টা করতে গেল। ঠিক তখনই ওর পেছন থেকে একটা দীর্ঘ ছায়াময় অবয়ব এগিয়ে এলো। যেবা কিছু বুঝে ওঠার আগেই একটি চওড়া ফর্সা এবং পুরুষালী হাত ওর মাথার উপর দিয়ে উঠে গেল। অত্যন্ত অনায়াসে কোনো রকম বাড়তি কসরত ছাড়াই সে হাতের শক্ত আঙ্গুলগুলো গোলাপের বোটাটা আলতো করে মট করে ভেঙে নিল। যেবা চমকে উঠে এক ঝটকায় পিছু হলো। ওর বুকের ভেতরটা যেন একটা জোরালো ধাক্কা খেলো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটাকে দেখে ওর মুখের ভাষা পুরোপুরি হারিয়ে গেল। আরিশান মৃধা গাম্ভীর্য নিয়ে যেবার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। পরনে এখনো ফর্মাল স্যুটের প্যান্ট আর সাদা শার্ট, তবে টাটা কিছুটা আলগা করা এবং কোটটা হয়তো উনি ভেতরে কোথাও রেখে এসেছেন। ওনার সেই চিরচেনা চেরি পারফিউমের কড়া পুরুষালী সুভাষ যেবার নাসিকারন্ধ্রে এসে ধাক্কা দিল। আরিশান মৃধা কোনো কথা বললেন না। ওনার সেই তীক্ষ্ণ গম্ভীর চোখজোড়া দিয়ে তিনি যেবার দিকে তাকালেন। এরপর ওনার হাতে সেই সদ্য ছেঁড়া টকটকে লাল গোলাপটি অত্যন্ত ধীর গতিতে যেবার দিকে এগিয়ে দিলেন। যেবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওনার এই আচরণ ওর কাছে চরম বিস্ময়ের, এক প্রকার অবিশ্বাস্য ঠেকছিল। যে মানুষটা ওকে দেখলে মুখ ফিরিয়ে নেন, যিনি ওকে নিজের জীবনের সবচেয়ে বড় অস্বস্তি মনে করেন, তিনি নিজে এসে ওকে ফুল পেড়ে দিচ্ছেন। যেবা ওনার মুখের দিকে তাকালো, কিন্তু আরিশান মৃধার পাথুরে মুখাবয়ব দেখে ওনার মনের ভেতরের কোনো অনুভূতি বোঝার সাধ্য কারণ নেই। যেবা কাঁপতে থাকা হাত বাড়িয়ে ফুলটা ওনার হাত থেকে গ্রহণ করলো। ওনার আঙ্গুলের অগ্রভাগ এক মুহূর্তের জন্য যেবা ঠান্ডা হাতের তালু স্পর্শ করলো, আর সেই সামান্য স্পর্শে যেবার পুরো শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। আরিশান মৃধা যেবার এই চরম বিস্ময় আর দ্বিধাগ্রস্ত ভাবটা লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলেন না। উনি শুধু ওনার ডান হাতের ইশারা দিয়ে পাশের বেতের সোফাগুলো দিকে দেখিয়ে অত্যন্ত ভারী শান্ত গলায় বললেন, ওখানে গিয়ে বসো। উনি নিজেই প্রথমে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটি সোফায় বসলেন। যেবা হাতের গোলাপ ফুলটা শক্ত করে মুঠো করে ধরে এক বুক দ্বিধা আর সংকোচ নিয়ে ওনার ঠিক পাশে সোফাটায় গিয়ে বসলো। বসার পর বেশ কিছুক্ষণ দুজনেই সম্পূর্ণ চুপ করে রইলেন। বাগানে শুধু মালির সেই কাঁচির খচখচ শব্দ আর দূর থেকে ভেসে আসা পাখির কিচিমিচি শোনা যাচ্ছিল। যেবা মাথা নিচু করে ওনার দেওয়া ফুলটার পাপড়িগুলোর দিকে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তে ওই ফুলটাই ওর একমাত্র আশ্রয়। ওনার পাশে বসাটাই ওর স্পন্দনকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। নীরবতার এই কয়েকটা মুহূর্তে আরিশান মৃধা কিন্তু চুপচাপ যেবাকে পর্যবেক্ষণ করছিলেন। ওনার চোখজোড়া যেবার ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে একবার বুলিয়ে নিল। ওনার মনে পড়ে গেল কিছুদিন আগেও এই মেয়েটা যখন ওর সাথে ওনার বাড়িতে আসতো, তখন ওর পরনে থাকতো জিন্স টপস কিংবা আধুনিক ওয়েস্টার্ন পোশাক। চঞ্চলতায় পুরো বাড়ি মাথায় করে রাখতো, কিন্তু আজ যেবার পরনে অত্যন্ত সাধারণ সাদামাটা থ্রি পিস, মাথায় ওড়নাটা সুন্দর করে দেওয়া, কোনো চটুল সাজগোজ নেই। এক অদ্ভুত শালীনতা আর শান্ত ভাব ওর পুরো অবয়বে। নিজের মনের অজান্তে আরিশান মৃধার ভেতরে সেই কঠোর পুরুষটার কোথাও যেন একটা ভালো লাগার অনুভূতি দোলা দিয়ে গেল। মেয়েটা এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, এটা ওনার চোখ এড়ালো না। কিছুক্ষণ কেটে যাওয়ার পর দীর্ঘ নীরবতা ভেঙে আরিশান মৃধা প্রথম কথা বলে উঠলেন,
ওনার কণ্ঠস্বর একদম শান্ত, কোনো রাগ বা রুক্ষতা নেই সেখানে। আমার বয়স কত জানো জেবা? জেবা চমকে উঠে ওনার দিকে তাকালো। ওনার এই আকস্মিক প্রশ্নে সে কিছুটা থতমত খেয়ে গেল। ও নিজের ঠোঁট দুটোকে সামান্য ভিজিয়ে নিয়ে খুব নিচু স্বরে উত্তর দিল। 55 মেবি। আরিশান মৃধা একটা নিষ্পৃহ ফ্যাকাশে হাসি হাসলেন। আর তোমার বয়স 18। কত বছরের ডিফারেন্স হিসাব করতে পারো? জেবা মুহূর্ত কালো দ্বিধা না করে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বলল, 37। 37 বছর। আরিশান মৃধা সোফায় হেলান দিয়ে আকাশের দিকে তাকালেন। পুরো একটা জেনারেশনের গ্যাপ জেবা। এই যে 37 বছরের একটা অন্ধকার খাত আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, এটা কি তুমি দেখতে পাচ্ছ না? আমি তোমাকে একটা প্রশ্ন করি, এটা কি শুধুই একটা বয়সের মনের ফ্যান্টাসি? জেবা ভ্রু সামান্য কুঁচকে ওনার দিকে তাকালো। ওনার কথার অর্থ বুঝতে ওর কষ্ট হলো না। সে জিজ্ঞেস করলো, কোনটা ফ্যান্টাসি? এই যে তুমি যেটাকে ভালোবাসা বলে দাবি করছো। আরিশান মৃধা এবার সোজা হয়ে বসে জেবার চোখের দিকে তাকালেন। ওনার চোখ দুটোতে এখন এক ধরনের বিজ্ঞতা আর বোঝানোর আকতি। এই বয়সে মেয়েরা একটু গম্ভীর প্রতিষ্ঠিত পুরুষ দেখলেই সহজেই আকৃষ্ট হয়। এটা এক ধরনের মোহ। এটা সাময়িক ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। জেবা হাতের গোলাপের ডাঁটাটা আরো শক্ত করে চেপে ধরল। ওনার এই কথায় ওর বুকের ভেতরটা অভিমান আর কষ্টে চনমন করে উঠল। সে মাথাটা কিছুটা উঁচু করে অত্যন্ত অনমনীয় অথচ বিনীত গলায় বলল, ফ্যান্টাসি কখনো একটা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারে বলে আমার মনে হয় না। ফ্যান্টাসির জন্য কোনো মেয়ে নিজের সমাজ, নিজের সম্মান, নিজের পুরো জীবনটাকে এভাবে বাজি ধরে না। আমার অনুভূতি যদি সত্যিই ফ্যান্টাসি হতো, তবে সকলের আপনার প্রত্যাখ্যান পাওয়ার পর আমি এই বাড়িতে টিকেই থাকতে পারতাম না। আমি তোমার অনুভূতিকে ছোট করছি না জেবা, আমি বরং তোমাকে সঠিক রাস্তাটা দেখাতে চাচ্ছি। উনি অত্যন্ত বুঝদার মানুষের মতো বলতে লাগলেন, আমার প্রতি তোমার এই অনুভূতি, এটা সত্যি বড্ড বেমানান। এর কোনো ভবিষ্যৎ নেই। তুমি একটা জলজান্ত সত্যকে এড়িয়ে যাচ্ছ। আমার এক পা অলরেডি কবরে চলে গেছে। আমি আমার জীবনের অর্ধেকটারও বেশি পথ পার করে এসেছি। আমার ভেতরে সমস্ত আবেগ অনুভূতি অনেক আগেই ফুরিয়ে গেছে। তুমি আজ এটাকে ভালোবাসা বলছো, কাল যখন তুমি আর একটু ম্যাচিওর হবে, যখন সমাজের বাস্তবতার মুখোমুখি হবে, তখন এটা তোমার কাছে নিছক একটা মস্ত বড় ভুল মনে হবে। উনি একটু থামলেন জেবার মুখের প্রতিক্রিয়া দেখার জন্য। জেবা চুপচাপ শুনছিল। ও চোখের কোণে আবারও জল জমতে শুরু করেছে। আমি তোমাকে জোর করব না যে তুমি এখনই ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। আরিশান মৃধা বলে চললেন, তুমি এখানে থাকতে পারো, কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে রাখি, আমি কখনোই তোমাকে সেরকম নজরে দেখিনি, আর কোনোদিন দেখতেও পারবো না। তুমি ঠিক আমার মেয়ের বয়সী জেবা। আমি তোমাকে এর চেয়ে বেশি অন্য কোনো মর্যাদা দিতে অক্ষম। উনি জেবার দিকে তাকিয়ে একটা আশ্বাসের সুর আনলেন ওনার গলায়। তুমি তোমার মতো পড়াশোনা করো। যখন সময় হবে, যখন তুমি জীবনের প্রতিষ্ঠিত হবে, তখন তুমি যখন খুশি যাকে খুশি নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নিতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, একজন অভিভাবক হিসেবে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার সমস্ত সিদ্ধান্ত সাপোর্ট করব। তবে ওনার গলাটা আবার কঠোর হলো। আমাদের মধ্যে কখনো ওরকম কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা তুমি চিন্তাও করবে না। জেবা ওনার এই অটল সিদ্ধান্তের কথা শুনেও ভেঙে পড়ল না। ওর ভেতরের এই একরোখা ভালোবাসার শক্তিটা যেন এ মুহূর্তে আরো জাগ্রত হয়ে উঠল। জেবা আরিশান মৃধার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা অসম্ভব সাহসী প্রশ্ন করে বসল। যদি কোনোদিন এমন সময় আসে যখন আপনি নিজেই আমাকে সেভাবে চাইবেন, তখনও কি আপনি এই কথাটাই বলবেন? আরিশান মৃধা যেবারে অবাস্তব ও ধৃষ্টতাপূর্ণ প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে গেলেন। ওনার চোখ শক্ত হয়ে গেল। উনি অত্যন্ত শীতল বরফ জমা গলায় বললেন, সেটা তখনই সম্ভব হবে যখন আরিশান মিতা নামক লোকটার অস্তিত্ব আর এই দুনিয়ায় থাকবে না, অর্থাৎ সেটা অসম্ভব। জেবা আর কিছু বলল না। ও বুঝতে পারল এই পাথরের দেওয়ালে আঘাত করে আজই ফাটল ধরানো যাবে না। ও শুধু হাতের ফুলটার দিকে তাকিয়ে রইল। আরিশান মৃধা জেবাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে নিজেই আবার নীরবতা ভাঙলেন। ওনার মনের একটা কৌতূহল ছিল যা সে আজই মিটিয়ে নিতে চান। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না জেবা। উনি কিছুটা হালকা সুরে জিজ্ঞেস করলেন, এই দুনিয়ায় এত সব তরুণ হ্যান্ডসাম ছেলে থাকতে তোমার বয়সে এত চমৎকার সব ছেলে ঘুরে বেড়াচ্ছে চারপাশে, তাদের ছেড়ে আমার মতো এই বুড়ো লোককে নিয়ে
তুমি কেন এমন স্বপ্ন দেখলে? তোমার এই জেদের পেছনে আসল কারণটা কি? জেবা ওনার এই প্রশ্নে হঠাৎই একটু হাসল। ওর সেই ম্লান ফ্যাকাশে মুখে এই প্রথম একটা মিষ্টি মায়াবী হাসি ফুটে উঠল। জেবা আরিশান মৃধার দিকে তাকিয়ে বলল, আপনি বয়সে বুড়ো হতে পারেন, কিন্তু দেখতে এখনও ঠিক সেই হ্যান্ডসাম যুবকটার মতনই আছেন, শুধু চুলে হালকা পাক ধরেছে। তাছাড়া আপনি নিজেই বলুন তো, আপনি এত সুন্দর কেন? আরিশান মৃধা জেবার মুখে এমন সরাসরি ও চটুল প্রশংসা শুনে চরম অপ্রস্তুত হয়ে গেলেন। ওনার মতো একজন গম্ভীর প্রবীণ রাজনীতিক ও ব্যবসায়ীকে কোনো 18 বছরের মেয়ে এভাবে সামনাসামনি সুন্দর বলছে, এটা ওনার কল্পনারও অতীত ছিল। ওনার ফর্সা গালে এক পলকের জন্য যেন কিছুটা রক্তিম আভা ফুটে উঠল, যা উনি কাশি দিয়ে আড়াল করার চেষ্টা করলেন। বোকা মেয়ে। আরিশান মৃধা ওনার গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে বললেন, তুমি তাহলে আমার রূপ দেখে আকৃষ্ট হয়েছ? বাহ, এটাকে তাহলে ভালোবাসা না বলে রূপের মোহ বলাই শ্রেয়। না, আপনি ভুল বুঝছেন। জেবা মাথা নাড়ল, ওর চোখে এক অদ্ভুত গভীরতা। প্রথমে হয়তো এটা আপনার ওই ব্যক্তিত্বময় রূপ দিয়ে শুরু হয়েছিল, আমি অস্বীকার করছি না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার ওই কঠোর অবয়বের আড়ালে থাকা একজন সৎ, আদর্শবান আর দায়িত্বশীল মানুষকে আমি চিনেছি। এখন আর এটা শুধু রূপে আটকেনি, এখন তো আমার হৃদয়ের একদম গভীরে গিয়ে পরিপূর্ণতা পেয়েছে। রূপের মোহ তো কেটেই যায়, কিন্তু হৃদয়ের এই টান কোনোদিন কমে না। আরিশান মৃধা সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার মনে হলো এই মেয়েটার সাথে আর বেশিক্ষণ কথা বলা নিরাপদ নয়। এর যুক্তি, এর চোখের ওই অটল বিশ্বাস ওনার এত বছরে তৈরি করা আত্মরক্ষার দেওয়ালটাকে কোথাও যেন কাঁপিয়ে দিচ্ছে। তুমি একটা মরিচিকা জেনেও তার পিছনে ঘুরে নিজের মূল্যবান সময় নষ্ট করছো জেবা। আরিশান মৃধা পেছনে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে বাড়াতে বললেন। জেবা ওনার সাথে সাথে উঠে দাঁড়ালো। সে ওনার পিঠের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেষ বাক্যটি উচ্চারণ করল, সেটা যদি মরিচিকাও হয়, তবু আমি আপনার পিছু ঘুরব, সারা জীবন ঘুরব। আরিশান মৃধা আর কোনো উত্তর দিলেন না। ওনার পিঠের সোজা ভঙ্গিটা এক মুহূর্তের জন্য যেন একটু কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটিকে বোঝাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কোনো যুক্তি, কোনো বয়সের সমীকরণ বা সমাজের ভয় এই অবুঝ মেয়েকে দমাতে পারবে না। উনি আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে বাগান পেরিয়ে চলে গেলেন। জেবা একা দাঁড়িয়ে রইল বাগানের মাঝখানে। বিকেলের শেষ সূর্যটা তখন দিগন্তে ঢলে পড়ছে। সে নিজের হাতের লাল গোলাপটার দিকে তাকালো। আরিশান মৃধা যতই মুখে অস্বীকার করুক না কেন, ওনার নিজের হাতে পেড়ে দেওয়া এই ফুলটাই জেবার জন্য এক মস্ত বড় আশার আলো। সে ফুলটা বুকের কাছে চেপে ধরে একটা গভীর তৃপ্তি শ্বাস নিল। এই অসম যুদ্ধের প্রথম ধাপে সে হয়তো পুরোপুরি জেতেনি, কিন্তু হেরেও যায়নি। মরিচিকার পেছনে ছুটে চলার এই পথটা যতই কঠিন হোক, জেবা এখন আর পিছু পা হবে না। দরকার পড়লে সারা জীবন আরিশান মৃধার সঙ্গে জোর করে সংসার করবে। টানা 4.5 ঘন্টার ক্লাস এবং ক্লাস টেস্ট শেষে যখন ঘড়িতে বিকেল 4টে বাজলো, তখন স্যার অবশেষে ঘোষণা করলেন, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে সবাই জেনেটিক্সের ওপর প্রিপারেশান নিয়ে আসবে। পুরো ক্লাসরুমে ছাত্রছাত্রীরা একযোগে স্বস্তির নিঃশ্বাস ফেল। সবাই তড়িঘড়ি করে নিজেদের ব্যাগ গোছাতে শুরু করলো। অরিও তার বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে পুরে নিল। চশমাটা খুলে কেসের ভেতর রেখে ব্যাগটা পিঠে ঝোলালো। টেস্টে কত পেলি? আরাফ ব্যাগ কাঁধে নিতে নিতে জিজ্ঞেস করলো,